हेलो स्टूडेंट्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल एमआर फिजिक्स। प्रिय छात्र छात्रीरा তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ক্লাস অ্যাটম চ্যাপ্টারের উপরে। তোমরা প্রত্যেকেই জানো যে এমআর ফিজিক্স চ্যানেল বা এমআর ফিজিক্স ইউটিউব যে চ্যানেল তোমাদের সামনে একটা প্রমিস করেছিল যে পুরো 4th সেমিস্টার ক্লাস 12 এর এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো বা ক্লাসগুলোকে আপলোড করা হবে এবং তোমরা নিয়মিতভাবে এই ভিডিও এবং ক্লাসগুলোকে যদি তোমরা দেখতে থাকো তাহলে দেখবে যে তোমাদের পরীক্ষা একেবারে ভালোভাবে কিন্তু বেরিয়ে আসবে। সেই পরীক্ষাকে সামনে রেখে এবং এই বোর্ডের যে এক্সাম সেটাকে সামনে রেখে এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের সামনে নিয়ে চলে এসেছে একটি অ্যাটম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকস। সেটা তোমরা অবশ্যই হেডিংয়ে দেখে বুঝতে পারছো যে পরমাণুর যে বোরের যে এনতম কক্ষপথের যে এনার্জি অর্থাৎ এনার্জি অফ nth অরবিট অফ দ্য বোরস postulates বা বোরস ইকুয়েশন। তাহলে আমরা বোরের যে টোটাল যে এনতম কক্ষপথের যে শক্তি কিভাবে আমরা নির্ণয় করব, শক্তি কিভাবে আমরা ক্যালকুলেট করব বা এই শক্তি থেকে ক্যালকুলেট করে কিভাবে আমরা ম্যাথগুলোকে ক্যালকুলেশন করার চেষ্টা করব, সেই নিয়ে আজকের এই ভিডিও বা ক্লাস। এবং আশা করছি এই ক্লাসটি অত্যন্ত তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে, তাই তোমরা ভিডিওটিকে কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ তোমরা দেখবে এবং খাতায় নোট ডাউন করার চেষ্টা করবে। এবং অবশ্যই তোমরা যেগুলো জিনিস আমি লিখাবো সেগুলো জিনিস যতগুলো জিনিস আলোচনা করব সেগুলো তোমরা কিন্তু ডিটেলে বুঝতে পারবে এবং সেগুলোকে তোমরা নোট ডাউন করে নেবে এবং তোমরা সেগুলোকে খাতায় লিপিবদ্ধ করবে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটাকে শুরু করি। তাহলে দেখো যে অ্যাপ্লিকেশন অফ বোরস থিওরি বা এনার্জি অফ nth অরবিট অফ বোরস বা nth অরবিট অফ বোরস থিওরি বা বোরস থিওরির ক্ষেত্রে দেখো তাহলে বোর তত্ত্বের সাহায্যে আমরা কিভাবে nতম কক্ষপথের কিন্তু এনার্জি ক্যালকুলেট করব। দেখো আমরা জানি যে কোনো মৌলের নিউক্লিয়াসে একটা কক্ষপথ নিলাম আর একটা কক্ষপথ নিলাম, আমরা তিনটে কক্ষপথকে নিয়ে কিন্তু বিবেচনা করছি ধরে নাও। তো আমরা যদি তার এনার্জি অর্থাৎ এইরকম করতে করতে যদি nতম কক্ষপথ আমাদের ক্ষেত্রে থাকে, nতম কক্ষপথ যদি আমাদের ক্ষেত্রে থাকে তাহলে তোমরা দেখতে পাবে যে nতম কক্ষপথের টোটাল এনার্জি নির্ণয় করার সময় আমরা জানি যে কাইনেটিক এনার্জি অর্থাৎ টোটাল nতম কক্ষপথের আমাদের মূল লক্ষ্য হচ্ছে nতম কক্ষপথের এনার্জি বের করা। তাহলে nতম কক্ষপথের এনার্জি En সমানই হচ্ছে EK প্লাস অফ তাহলে কত হচ্ছে EP। কারণ nতম কক্ষপথের যে গতিশক্তি EK এবং nতম কক্ষপথের যে স্থিতিশক্তি EP এই দুটোর সমষ্টিকে বলা হয় টোটাল এনার্জি বা nতম কক্ষপথের শক্তি। তোমরা দেখো এক্ষেত্রে দেখবে যে আমরা জানি স্থির শক্তি কাকে বলে, যদি কোনো কিছুর অবস্থানের পরিবর্তন করি বা কোনো বস্তুকণা যদি অবস্থানের পরিবর্তন হয় বা আকার আকৃতির পরিবর্তন হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের স্থিতি শক্তি বা আকার আকৃতি পরিবর্তনের দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় স্থিতি শক্তি। আমরা এগুলো ক্লাস 11 থেকে কিন্তু ডিটেলে শিখে এসেছি। এবং কোনো কণা বা কোনো বস্তু গতি থাকার দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলি কিন্তু গতিশক্তি। তোমরা দেখো এখানে যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে সেটা মুভ করে, অর্থাৎ এই ইলেকট্রনগুলো যদি বৃত্তাকার কক্ষপথে যদি তারা ঘুরতে থাকে তাহলে তাদের ভেলোসিটি যদি v হয় তাহলে এই ভেলোসিটির দরুন তারা একটা গতিশক্তি পাবে। সেই গতিশক্তি EK = হাফ অফ mv স্কোয়ার। তো এখন প্রশ্ন হচ্ছে nতম কক্ষপথের জন্য ভেলোসিটি তাহলে কত হবে vn, তাহলে হাফ অফ mvn তার স্কোয়ার, এটা হচ্ছে nতম কক্ষপথের ভেলোসিটি। তাহলে তুমি EK এর মানটা ওখানে সেপারেশন ভাবে যদি বের করতে চাও দেখো EK সমান হাফ অফ m, vn এর মানটা আমরা কি বসাবো। দেখো vn এর মান দুটো রয়েছে, এর আগের লেকচারে আমি শিখিয়ে এসেছি, তোমাকে একটু রাফটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো যে mvn Rn = হচ্ছে nh/2π, এখান থেকে একটা আমরা vn স্কোয়ারের মান পেয়েছিলাম, যদি করো তাহলে তোমরা পাবে n² h²/4π² m² Rn তার স্কোয়ার। এটা একটা vn স্কোয়ার মান পেয়েছিলাম। আর একটা vn স্কোয়ারের মান পেয়েছিলাম যে f সমান 1/4πε0
জেড ই তার স্কোয়ার বাই আর এন তার স্কোয়ার, মানে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ারের ইকুয়েশন করে। আর একটা পেয়েছিলাম অভিকেন্দ্র বল এম ভি এন তার স্কোয়ার বাই হচ্ছে তাহলে কত হচ্ছে আর এন। এই দুটোকে ব্যালেন্স করেছিলাম, বাম পাশ সেম হলে ডান পাশ সেম হবে, দিয়ে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভিএন এর মান পেয়েছিলাম ভিএন ইকুয়ালস টু 1/4πε0 জেড ই স্কোয়ার বাই এম ইন্টু আর এন। মানে এই বাম পাশ সেম হলে ডান পাশ সেম করবে, সেম করার পর ভিএন স্কোয়ারের মান বের করলে তোমরা দেখতে পাবে এই মানটা কিন্তু পেয়ে যাবে। আমাদের প্রশ্ন হচ্ছে গতিশক্তির ইকুয়েশনে আমরা কিন্তু এই ভিএনটাকে পুট করব এখানে, কারণ তোমরা দেখো এই ভিএন কে পুট করলে তোমরা পাবে 1/4πε0 ইন্টু জেড ই তার স্কোয়ার ডিভাইডেড বাই তাহলে কত পাচ্ছ এম ইন্টু আর এন। এই যে ভিএন স্কোয়ারের মানটা, এই ভিএন স্কোয়ারের মানটা তোমরা এটা পাবে। তাহলে দেখো এম আর এম কেটে গেল, তাহলে আমরা ই কে এর মানটা কি পাচ্ছি দেখো তো, যে হাফ এম ভিএন তার স্কোয়ারের মানটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা মানটা কি পাচ্ছি জানো, যে 1/2 এটা থাকলো 1/4πε0 জেড ই স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে আর এন। এটাকে আমরা লিখতে পারি 1/4πε0 জেড ই স্কোয়ার বাই 2 ইন্টু আর এন। এখন প্রশ্ন জাগবে যে স্যার আপনি কেন গতিশক্তির ইকুয়েশনে এই ভিএনটাকে পুট করলেন কিন্তু এই ভিএনটা পুট করলেন না কেন? কারণ এই ভিএনটা কি দোষ করেছিল? প্রশ্ন হচ্ছে এই গতিশক্তিটা কার? এই যে কক্ষপথগুলোতে ইলেকট্রন রাউন্ড ভাবে যে ঘুরতে আছে তার ভেলোসিটি, তাহলে তার গতিশক্তি। এখন ইলেকট্রনটাকে দেখো, তাহলে এনতম কক্ষপথের যে ভেলোসিটি যদি ভিএন হয় তাহলে তার গতিশক্তির ইকুয়েশন হচ্ছে হাফ এম ভিএন তার স্কোয়ার। তুমি এখানে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করবে, দেখো যে এই ভিএন স্কোয়ারের মানটা, এই ভিএন স্কোয়ারের মানটা কোথা থেকে পেয়েছি আমরা? স্থির তাড়িতিক আকর্ষণ বল আর অভিকেন্দ্র বলকে ব্যালেন্স করে। আমরা জানি যে নিউক্লিয়াসের সাথে এনতম কক্ষপথের যে ইলেকট্রন তার যে একটা আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাই হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল। আর স্থির তাড়িতিক আকর্ষণ বলের মান যত বেশি হবে কণাটি অভিকেন্দ্র ত্বরণ তত বেশি পাবে, আর কণাটি অভিকেন্দ্র ত্বরণ যত বেশি পাবে অভিকেন্দ্র বল তত বেশি হবে, আর অভিকেন্দ্র বল যত বেশি হবে কণাটি বৃত্তাকার পথে তত বেশি জোরে জোরে ঘুরতে থাকবে। তার মানে তুমি দেখো যে একটা কণাকে এই বৃত্তাকার পথে মুভ করার জন্য, অর্থাৎ তার বেগকে বাড়ানোর জন্য একমাত্র দায়ী কে? অভিকেন্দ্র বল। আমরা জানি যে কোনো কণাকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য বা কোনো কণাকে বৃত্তাকার পথে গতিশক্তি দেওয়ার জন্য যে কণা বা যে বলটা দায়ী তার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। আর এই অভিকেন্দ্র বল একমাত্র সৃষ্টি হয় স্থির তাড়িতিক আকর্ষণ বল থেকে। তার মানে এই স্থির তাড়িতিক আকর্ষণ বল কণাটাতে অভিকেন্দ্র ত্বরণ তৈরি করবে, আর অভিকেন্দ্র ত্বরণ যখনই তৈরি হবে তখনই অভিকেন্দ্র বল পাবো, সেটা হচ্ছে F = mvn স্কোয়ার বাই আর এন। আর এই অভিকেন্দ্র বলের এই ভেলোসিটিটা নিয়েই কণাটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। কারণ এই অভিকেন্দ্র বলের মান যত বেশি হবে, অভিকেন্দ্র বলের মান যত বেশি হবে কণাটি বৃত্তাকার পথে তত বেশি ঘুরবে। তাহলে এখন তোমরা দেখতে পেলে যে এই যে ভিএন স্কোয়ার, এই ভিএন স্কোয়ারটাই একমাত্র কণাটিকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য দায়ী, অর্থাৎ তার গতিশক্তির জন্য দায়ী। তার জন্য আমরা গতিশক্তির ইকুয়েশনে এই ভিএনটা পাই। তারপরে এই ভিএনটা এসেছিল কোথা থেকে? কৌণিক ভরবেগ থেকে। তাহলে যখনই কণাটি বৃত্তাকার পথে ঘুরতে শুরু করবে, গতিশক্তি যখন অর্জন করে নেবে, তারপরে সে কৌণিক ভরবেগ পাবে। তার মানে আগে এই ভিএন, পরে কিন্তু সেটা। তার জন্য আমরা গতিশক্তির ইকুয়েশনে ভিএন স্কোয়ার বলতে আমরা এই ভিএন স্কোয়ারের মানটা কিন্তু পুট করে থাকি। তোমরা দেখো তাহলে ইকে এর মানটা আমরা পেয়ে গেলাম যে ইকে সমান হচ্ছে এত। এবার ইপি এর মানটা কত আসবে দেখো, তাহলে ইপি এর মানটা কত আসবে? আমরা ইপি এর ইকুয়েশন জানি যে ইপি অর্থাৎ স্থির শক্তির ইকুয়েশন 1/4πε0 Q1 Q2 বাই তাহলে কত হচ্ছে আর। তাহলে 1/4πε0 Q1 বলতে জেড ই, Q2 বলতে তাহলে মাইনাস ই, ডিভাইডেড বাই আর বলতে আর এন। মানে এনতম কক্ষপথে যেহেতু আমরা বের করছি তার জন্য হচ্ছে আর এন। তাহলে দেখো তাহলে মাইনাস আসবে সামনে 1/4πε0
জেড ই তার স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে আর এন। আমরা এটা পেলাম স্থিতি শক্তির ইকুয়েশন। তাহলে মানটাকে নিয়ে এসে তোমরা বসিয়ে দাও। ই কে এর মান হচ্ছে 1/4πε0 জেড স্কোয়ার বাই 2 ইন্টু আর এন, আর স্থিতি শক্তির ইকুয়েশনে প্লাস আর এটা আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1/4πε0 জেড ই স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে আর এন। কমন কি আসবে দেখো, 1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর এনটা কমন আসবে, ভিতরে পড়ে থাকবে এখানে হাফ আছে দেখো, মাইনাস এই পুরোটা কমন চলে গেছে মানে 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর এন। তাহলে এখান থেকে লসাগু করলে তোমরা নিচে পাবে 2, আর উপরে 1 থেকে 2, 1 কে 2 বাদ দিলে মাইনাস অফ হাফ পাবে। মাইনাসটা সামনে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস হাফ ইন্টু বলছে 1/4πε0 জেড ই স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে আর এন। এটা কার পেলাম আমরা, এনতম কক্ষপথের টোটাল এনার্জির ইকুয়েশন। জেনে রাখবে যে এনতম কক্ষপথের যে টোটাল এনার্জির ইকুয়েশন, অর্থাৎ টোটাল এনার্জি বলতে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। আমরা কাইনেটিক এনার্জি বের করলাম, পোটেনশিয়াল এনার্জি আমরা এইটুকু বার করলাম, দুটোকে যোগ করে দিয়ে আমরা টোটাল এনার্জির ইকুয়েশন বার করলাম। তার মানে তোমাকে আমি একটা কথা প্রথমেই বললাম যে তোমাদেরকে যে আমি বলেছিলাম যে কাইনেটিক এনার্জি বের করতে গিয়ে এই ভিএনটা কেন দায়ী, কারণ এই ভিএনটাই কণাটাকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল দায়ী করছে। অর্থাৎ এই ভিএন এর মান যত বেশি হবে কণাটি বৃত্তাকার পথে তত বেশি ঘুরবে এবং তত বেশি গতিশক্তি অর্জন করবে। তার জন্য এই ভিএনটাই একমাত্র গতিশক্তির ইকুয়েশনে মুখ্য ভূমিকা পালন করে। তোমরা দেখলে যে টোটাল এনার্জির ইকুয়েশন হচ্ছে এটা। এখন তুমি যদি দেখতে চাও টোটাল এনার্জিটা দেখো ইপি এর সাথে সমান আছে, শুধুমাত্র একটাই ডিফারেন্স, যদি আমি টোটাল এনার্জির ইকুয়েশনে 2 গুণ করে দিই দেখবে। এখান থেকে তোমরা যে ইকুয়েশনটা প্রুভ করবে আমি একটা দেখাচ্ছি, কিন্তু এখানে পরীক্ষায় রাফলি একটা ওরা প্রমাণ কিন্তু দিয়ে দেয় আমাদেরকে। তুমি দেখো ইএন এর ইকুয়েশন মাইনাস হাফ 1/4πε0 জেড ই স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে আর এন। এই সংখ্যাটার সাথে যদি আমি 2 গুণ করি, দেখে নাও ভালো করে, যদি আমি ইএন এর সাথে 2 গুণ করি, যদি ইএন এর সাথে 2 গুণ করি দেখো 2 ইন্টু ইএন সমান মাইনাস হাফ ইন্টু 2, এবারেও গুণ করলাম 1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর ইন্টু এন। 2 আর 2 কেটে গেল, মাইনাস 1/4πε0 জেড ই স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে আর এন সমান 2 ইন্টু ইএন। এই পুরো ভ্যালুটা কার সাথে সমান আছে দেখো, ইপি এর সাথে সমান আছে এই যে। তাহলে আমি বলতেই পারি যে এই পুরো ভ্যালুটাই হচ্ছে ইপি, মাইনাস 1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর এন মানে হচ্ছে ইপি। তাহলে আমি লিখতেই পারি 2 ইন্টু ইএন সমানই তাহলে কত হচ্ছে ইপি, অর্থাৎ ইপি সমান 2 ইন্টু ইএন। তোমাকে বলতেই পারে যে এনতম কক্ষপথের টোটাল এনার্জির ক্ষেত্রে দেখাও যে স্থিতি শক্তির মান টোটাল এনার্জির কত গুণ, দ্বিগুণ। তাহলে আমরা এইটুকু পর্যন্ত ইকুয়েশন করব, কোনো আমাদের অসুবিধে নেই। এইটুকু পর্যন্ত আমরা ইকুয়েশন করার পর, এইটুকু পর্যন্ত করার পর শুধুমাত্র বোথ সাইডে 2 গুণ করলে আমরা দেখতে পেলাম যে এপারে 2en থাকলো আর এপারে কাটাকাটি করে ইপি এর ভ্যালুটা চলে এসছে। তার মানে আমরা বলতেই পারি যে ইপি এর মান টোটাল এনার্জির কত গুণ হচ্ছে, দ্বিগুণ। তোমাকে এটা একটা প্রমাণ দিতে পারে। আবার তোমাকে বলতে পারে দেখাও যে টোটাল এনার্জি ইএন ইপি এর কত হচ্ছে তাহলে অর্ধেক। টোটাল এনার্জি ইএন ইপি এর কত হচ্ছে তাহলে অর্ধেক। তোমাকে এটাও প্রমাণ কিন্তু ওরা চাইতে পারে। যেভাবে প্রমাণ চাইবে তোমাদেরকে, যেভাবে প্রমাণ পরীক্ষা সেন্টারে এক্সামিনাররা চেয়ে নেবে বা পরীক্ষার যে পরীক্ষকরা চাইবে, তোমরা কিন্তু সেইভাবেই কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলোকে রেডি করবে। তাহলে তোমরা দেখো যে আমরা দেখতে পেলাম যে ইএন ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে ইপি/2, এটা আমরা একটা প্রমাণ পেলাম। তবে এটা চাইলে আমরা দেব। আরেকটা ক্ষেত্রে তুমি দেখো যে এই টোটাল ইএন এর মানটা কার সাথে সমান আছে, দেখো ইকে এর সাথে সমান আছে। ভালো করে দেখো, এই যে ইকে টোটাল কাইনেটিক এনার্জি, দেখো ওই ক্ষেত্রে আছে 1/4πε0 জেড স্কোয়ার বাই 2 ইন্টু আর এন। তাহলে এটাকে আমরা 2 ইন্টু আর এন লিখতে পারি না? পারি না, কারণ এই 2টাকে আর এন এর সাথে গুণ করে দিলাম, তাহলে 2 ইন্টু আর এন মানটা ঠিক আছে, শুধুমাত্র ইকে এর সামনে মাইনাস নেই, কিন্তু ইএন এর সামনে কি আছে, মাইনাস আছে। তাহলে আমরা একটাই কথা বলতে পারি, যদি আমরা বোথ সাইড মাইনাস গুণ করে দিই, দেখো ভ্যালুটা কি আছে,
যদি আমরা বোথ সাইডে মাইনাস গুণ করে দিই তাহলে আমরা লিখতেই পারি যে মাইনাস ইএন সমান এটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা মানে কত হচ্ছে ইকে এর মান। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি একটা জায়গা যে ইএন সমান হচ্ছে মাইনাস ইকে বা ইকে সমান হচ্ছে মাইনাস ইএন, এটাও তোমাকে প্রমাণ দিতে পারে। তো দেখো তোমরা এটাও করতে পারো যে ইএন সমান হচ্ছে ইপি বাই 2 বা ইপি সমান হচ্ছে 2 ইন্টু ইএন, এটা একটা প্রমাণ তোমাদেরকে দিতে পারে পরীক্ষায়। আবার বলতে পারে দেখাও যে টোটাল এনার্জি গতিশক্তির সাথে সমান হবে কিন্তু ঋণাত্মক চিহ্নযুক্ত। আমরা তো জানি গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা বলতে পারি ইকে সমান মাইনাস অফ ইএন। ইকে সমান কত? মাইনাস অফ ইএন, কারণ ইএন এর ভ্যালুতে যদি তুমি মাইনাস লাগিয়ে দাও, সামনে মাইনাস লাগিয়ে দাও, তাহলে এপারেও মাইনাস লাগবে, তাহলে এই মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে প্লাস। তাহলে আমরা আলটিমেটলি যে মানটা দেখতে পাবো, দেখো যে বোথ সাইড মাইনাস গুণ করলে, তোমাকে এখানে আমি একটু রাফলি দেখিয়ে দিচ্ছি এদিকে নিয়ে এসে, কারণ ওখানে আমি একটা ছোট ক্যালকুলেশন করবো সেই জন্যে। তাহলে তুমি দেখো ইএন এর ইকুয়েশন এটাকে আমি নিয়ে গিয়ে ওখানে করছি, তাহলে ইএন সমান মাইনাস অফ হাফ 1/4 পাই এপসিলন নট জেড ই স্কোয়ার বাই, তাহলে কত হচ্ছে আর এন। বোথ সাইড মাইনাস গুণ করে দাও, মাইনাস ইএন সমান মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, তাহলে 1/4 পাই এপসিলন নট একটু সাজিয়ে লিখলাম জেড ই স্কোয়ার বাই, তাহলে 2 ইন্টু তাহলে কত হচ্ছে আর এন। এই পুরো ভ্যালুটা দেখো ইকে এর মান, তাহলে মাইনাস ইএন সমানই তাহলে কত হচ্ছে ইকে। অর্থাৎ এই প্রমাণটাও তোমাদেরকে চাইতে পারে। টোটাল এইটুকু অবধি তো আমরা করব, এইটুকু অবধি করার পর ওরা যদি বলে দেখাও যে টোটাল এনার্জির দ্বিগুণ হচ্ছে স্থিতিশক্তি, তাহলে এইটুকু করার পর আমরা এইটুকু করে নেব। আর যদি আমাদেরকে বলে যে তুমি প্রমাণ করো যে টোটাল এনার্জিটা কার সাথে সমান হবে? গতিশক্তির সাথে সমান হবে কিন্তু ঋণাত্মক চিহ্নযুক্ত, তখন আমরা এইটুকু তো করবই, করার পর শুধুমাত্র এই যে এইটুকু অংশকে আমরা করে নেব। তাহলে আমরা টোটাল দুটো প্রমাণ হয়ে গেল। 3 নম্বর ক্ষেত্রে আমরা কোথায় অবধি যাবো, দেখো ইএন এর ভ্যালু দেখো মাইনাস 1/4 দুগুণে 8 লিখতে পারি, 8 পাই এপসিলন নট জেড ই স্কোয়ার বাই, আমরা আগের লেকচারে একটা প্রমাণ করে এসেছিলাম যে আর এন এর ভ্যালু কত ছিল? এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড ই স্কোয়ার। উল্টে দাও ভ্যালুটাকে, 1/8 এপসিলন নট 8 পাই এপসিলন নট ইন্টু জেড ই স্কোয়ার ইন্টু পাই এম জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার। মানটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে, দেখো কত পাচ্ছি আমরা, উপরে আছে দেখো জেড স্কোয়ার এম পাই পাই একটা করে কেটে দাও, তাহলে দেখতে পাচ্ছ এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, উপরে বেঁচে আছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, নিচে আছে কত দেখো এপসিলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে 8 এপসিলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটাই হচ্ছে টোটাল আমাদের এনার্জির ইকুয়েশন। তাহলে দেখো টোটাল এনার্জির ইকুয়েশন হচ্ছে কত, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এপসিলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার। যদি প্রমাণ চাই তাহলে তোমাকে যদি বলে টোটাল এনার্জির ইকুয়েশন বার করো, তাহলে টোটাল এনার্জির ইকুয়েশন বার করতে গিয়ে আমরা কিন্তু লাস্ট অবধি কোনটা অবধি আসবো, যে এই ইকুয়েশন অবধি। কেন আসবো? কারণ টোটাল এনার্জি আমরা কততম কক্ষপথে বের করেছি? এনতম কক্ষপথ। তার জন্য যে ইকুয়েশনটা তোমাকে আসতে হবে সেই ইকুয়েশনে যেন এন উপস্থিত থাকে। আমরা এখান থেকে রাখতে পারতাম না, এটাও হচ্ছে টোটাল এনার্জির ইকুয়েশন, কিন্তু এখান থেকে আমরা রাখতে পারবো না একটাই কারণ এই ইকুয়েশনে এন উল্লেখ নেই। কিন্তু কারণ তুমি কততম কক্ষপথের এনার্জি বের করেছো? এনতম কক্ষপথ, কিন্তু ওই এনতম কক্ষপথ কিন্তু এই ইকুয়েশনে উপস্থিত নেই। তোমাকে এমন একটা ইকুয়েশন গিয়ে ছাড়তে হবে যেই ইকুয়েশনে এনতম কক্ষপথের টোটাল এনার্জি যেন কাউন্ট করা যায়। তার জন্য আমরা ইকুয়েশনটা থেকে একটু বেড়ে গিয়ে মানগুলোকে বসিয়ে দিয়ে লাস্ট অবধি যেটা আমরা পেলাম ইএন ইকুয়ালস টু মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4/8 এপসিলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো ইকুয়েশনে এনতম কক্ষপথ কিন্তু উপস্থিত রয়ে গেছে। তার জন্য টোটাল যদি তোমাকে এনতম কক্ষপথের এনার্জি বার করতে বলে তাহলে অবশ্যই আমরা কিন্তু এতটুকু পর্যন্ত করব। আর মেনলি জেনে রাখবে যে এটাই হচ্ছে তোমার মেন ইকুয়েশন। শুধুমাত্র এখান থেকে আমরা আর এন এর মানটাকে পুট করেছি, লাস্ট এতটুকু অবধি এসেছি। তোমাকে এইটুকু অবধি সবটা ক্ষেত্রেই করতে হবে। তোমাকে যদি বলে যে এনতম কক্ষপথের টোটাল এনার্জি এর ক্ষেত্রে প্রমাণ করো যে ইএন সমান হচ্ছে ইপি বাই 2, তাহলে তুমি এইটুকু করার পর এইটুকু দেখাবে,
তোমাকে যদি বলে দেখাও যে এনতম কক্ষপথের টোটাল এনার্জি গতিশক্তির সাথে সমান হবে কিন্তু ঋণাত্মক চিহ্ন যুক্ত, তাহলে তোমাকে এইটুকু করার পর এইটুকু করে নিতে হবে। কিছুই নেই কোয়েশ্চেনগুলো, একটু শুধু তোমরা যদি ঠিকভাবে প্রিপারেশনটাকে রাখো তাহলে কিন্তু তোমাদের এগুলো সবকিছু ইজি হয়ে যাবে। তাহলে তোমরা এইটুকুকে স্ক্রিনশট করে নাও এবং তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তাহলে দেখতে পেলে আমরা টোটাল এনতম কক্ষপথের এনার্জি কিভাবে কিন্তু বার করলাম। এবার দেখো, এবার দেখবে তোমরা যে এনতম কক্ষপথের এনার্জি থেকে আমরা কিভাবে ম্যাথ ক্যালকুলেশন করি। জেনে রাখবা ম্যাথ কিন্তু সবসময় এই সূত্র থেকে হতে পারে, বা আরেকটা আমরা ছোট সূত্র বানাবো যে এই সূত্রের উপর থেকে কিন্তু ম্যাথগুলো বেসিকলি ভাবে তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে। এটা কিন্তু ম্যাথ করার কোনো কাজে লাগে না। আমরা এই সূত্রটাকে একটা ছোট্ট সূত্রের মাধ্যমে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই ছোট্ট সূত্র দিয়ে আমরা কিন্তু কোশ্চেনগুলোকে সলিউশন করব। তাহলে তুমি দেখবে যে একমাত্র ম্যাথ করার ক্ষেত্রে এটা কাজে লাগে। তোমাকে যদি বলা হয় যে ধরো Rn বলেছে আর এনতম কক্ষপথের শক্তি বলেছে, দুটোকে কনভার্টেড নিলে তোমাকে এই সূত্র দিয়ে এনার্জি বার মানে ক্যালকুলেশন করতে হবে। কারণ এটা হচ্ছে এনতম কক্ষপথের এনার্জি আর এটা হচ্ছে এনতম কক্ষপথের রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে তোমাকে এনতম কক্ষপথের ব্যাসার্ধ এবং শক্তির সাথে রিলেশন কোনো ম্যাথ যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে এই ইকুয়েশন থেকে করতে হবে। তার জন্য এই ইকুয়েশনটা মনে রাখিও। আর প্রমাণ চাইলে এই অবধি দিতে হবে আমাদেরকে, কারণ এটা সিবিএসসি 2012 সাল, 13 সাল আর 15 সালে পরীক্ষা এসেছিল সিবিএসই তে, এইচএসএ, কিন্তু আমাদের বোর্ড দেয়নি, কিন্তু ভালো কোয়েশ্চেন। তাহলে তোমরাকে বললাম যদি এনতম কক্ষপথের এনার্জি বের করতে বলে তাহলে এতটুকু অবধি আমরা প্রমাণ করব। যদি আমাদের ম্যাথ করতে দেই, আমাদেরকে ম্যাথের মধ্যে যদি এইরকম ম্যাথ পড়তে 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 আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথের মধ্যে কোনো একটা জায়গাতে যে এনতম কক্ষপথের এনার্জির সাথে এনতম কক্ষপথের রেডিয়াসের কথা উল্লেখ করা হয়েছে, বা রেডিয়াসের সাথে এনার্জির কথা উল্লেখ করা হয়েছে, বা 2 নম্বর কক্ষপথের রেডিয়াসের সাথে এনার্জির কথা উল্লেখ করছে, মানে রেডিয়াস বেস এনার্জি রিলেটেড এরকম কোনো কোয়েশ্চেন দিলে আমরা অবশ্যই এই ইকুয়েশন থেকে করার চেষ্টা করব। এই ইকুয়েশন থেকে কোনোদিনও আমরা ম্যাথ করব না। তাহলে আমি দেখো ম্যাথ কিভাবে সলভ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমরা ইকুয়েশনগুলো একটু জেনে রাখবো, তাহলে আমাদের দেখবো যে অ্যাটম চ্যাপ্টারটা এত আমাদের হাতের মুঠোয় চলে আসবে যে আমরা পুরো জায়গাটা কিন্তু ক্যাপচার করতে পারবো। তোমরা দেখো আমরা যে ইকুয়েশনটা পেলাম লাস্ট অবধি যে ইএন বা এনতম কক্ষপথের এনার্জি সেটা পেলাম কত, মাইনাস mz²e⁴ ডিভাইডেড বাই 8 এপসিলন নট n²h²। এটা আমরা পেলাম সম্ভবত, হ্যাঁ, যে 8 এপসিলন নট n²h², এই পুরো মানটাই কিন্তু আমরা পেয়েছি। তোমরা এখন দেখো এই ইকুয়েশনের ক্ষেত্রে মাইনাসটা থাকলো m⁴ ডিভাইডেড বাই 8 এপসিলন নট h² ইন্টু z² বাই আমি লিখলাম কত n²। এইটুকু মান, এই মানটুকু যে কোনো মৌলের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট, কারণ এমটা হচ্ছে ইলেকট্রনীয় মাস 9.1 ইন্টু 10⁻³ কেজি, সেটা কোনোদিন পরিবর্তন হবে না। এই ই হচ্ছে ইলেকট্রনীয় ভ্যালু, এম এর মান হচ্ছে কত 9.1 ইন্টু 10⁻³ কেজি, ই এর মানটা কত হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম, 8 তো কনস্ট্যান্ট, এপসিলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12, এইচ এর মান হচ্ছে 6.623 10⁻34। এই মানগুলো সবগুলোকে যখন আমি এসআই বসাবো দিয়ে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এই মানটা যে কোনো মৌলের ক্ষেত্রে, হাইড্রোজেন হোক, হিলিয়াম হোক, লিথিয়াম হোক, যে কোনো মৌল হোক না কেন তাদের ক্ষেত্রে এই মানটা কনস্ট্যান্ট। তাহলে এই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইগুলো সবগুলো এসআই বসালে এই এনার্জির ইকুয়েশনে এটার মান আসবে জুল। কিছু একটা ভ্যালু পাবে তুমি এখানে, সেটা জুলে পাবে। কিসে পাবে? জুলে পাবে। তুমি যদি এই ভ্যালুগুলোকে e⁴ ক্যালকুলেট করে তোমরা দেখতে চাও তাহলে তোমরা জুলে একটা কিছু মান পাবে, ইন্টু তার সাথে কিন্তু z² বা n² টার্মটা থেকে যাবে। এবার এই জুলের মানটাকে তুমি যখন 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করবে তখন এর মানটা তোমাদের দাঁড়াবে -13.6 ইলেকট্রন ভোল্ট বা ইভি দাঁড়াবে। কারণ আমরা জানি জুলকে যদি 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা কিন্তু সেটাকে ইভিতে কনভার্ট করতে পারি, ইন্টু তাহলে দেখো z² বাই তাহলে কত হচ্ছে n²। অতএব ইএন বা এনতম কক্ষপথের যে টোটাল এনার্জি যে ইকুয়েশন,
n তম কক্ষপথের টোটাল যে এনার্জির ইকুয়েশন, তাহলে En ইকুয়ালস টু -13.6 eV ইন্টু জেড স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে এন স্কোয়ার। এখন তোমরা দেখো আমরা সব সময় কিন্তু ম্যাথ করব এই সূত্রের উপর করে, সবসময় ম্যাথ করবো আমরা এই সূত্রের উপরে, কারণ এই সূত্র মানেই হচ্ছে এটা সূত্র, শুধুমাত্র আমরা মানগুলোকে পুট করে দিয়েছি। তোমাকে অনেক সময় প্রমাণ দিতে পারে যে n তম কক্ষপথের এনার্জি ইকুয়েশনের ক্ষেত্রে প্রমাণ করো যে En ইকুয়ালস টু -13.6 ইলেকট্রন ভোল্ট জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখন দেখো যদি এই মৌলটা বা যে মৌলটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা যদি আমাদের হাইড্রোজেন হয়, তাহলে হাইড্রোজেন হলে জেড এর মান কত হবে 1, তার ক্ষেত্রে প্রমাণ আসবে কত দেখো তো, En ইকুয়ালস টু -13.6 eV ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে এন স্কোয়ার। বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের এই ইকুয়েশনটা করতে গিয়ে আমরা ইভিতে নিয়ে আসা কি দরকার ছিল? আমরা ডিরেক্টলি মানগুলোকে পুট করতাম, জুলে করে রেখে দিতাম। কিন্তু তুমি দেখো এই এনার্জিটা কার বের করছো? পরমাণুর। পরমাণুর এনার্জি মানে হচ্ছে পারমাণবিক শক্তি। আমরা কোনো পরমাণুর এনার্জিকে বা কোনো এনার্জি বা শক্তি তার ইকুয়েশন তিনটে, একটা হচ্ছে জুল, একটা হচ্ছে আর্ক, আর একটা হচ্ছে ইভি। ইভিটা হচ্ছে পারমাণবিক শক্তি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তুমি যে এই চ্যাপ্টারটা পড়ছো পরমাণু এবং তুমি পরমাণুর শক্তি কালেক্ট করছো বা পরমাণুর শক্তি কাউন্ট করছো, তাহলে পরমাণুর শক্তিকে পারমাণবিক শক্তিতে তোমাকে রূপান্তরিত করতে হবে, আর ইভিটা হচ্ছে পারমাণবিক শক্তির একক। তার জন্য আমরা এখানে পাওয়া জুলের শক্তিটাকে আমরা ইভিতে কনভার্ট করেছি এবং আমরা এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ করব সমস্ত ক্ষেত্রে n তম কক্ষপথের শক্তিগুলোকে ইভিতে কনভার্ট করা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ইভিটা হচ্ছে পারমাণবিক শক্তির একক। যেহেতু এটা পরমাণু চ্যাপ্টার, সেই পরমাণুর শক্তিকে পারমাণবিক শক্তিতে কাউন্ট করার জন্য একমাত্র ইভি এককে কনভার্ট করতে হয় আমাদের, নচেত আমরা কিন্তু জুলেই রেখে দিতে পারতাম। রাখলে ভুল হবে এমন নয়, তবে আমরা যে কোনো ম্যাথ কম্পিটিটিভ এক্সাম, নিট বলো, জেই মেন্স বলো, আইআইটি বলো, অ্যাডভান্স বলো না কেন, সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা কিন্তু এই কি বলে জানো এনার্জিটাকে সবসময়ের জন্য আমরা কিন্তু ইভিতেই পেয়ে যাব। তাহলে তার জন্য ইভিতে দেওয়া থাকে, কারণ পারমাণবিক শক্তির জন্য। এবার তুমি দেখো যদি এখানে তোমাকে হাইড্রোজেন না বললো, তোমাকে বললো হয়তো যে He+ একটা মৌল, অবশ্যই এখানে সেই সমস্ত মৌলের ক্ষেত্রে এনার্জি কাউন্ট করা হবে যারা বোর মৌল বা হাইড্রোজেন অনুরূপ মৌল। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে। তাহলে তুমি দেখো যে He+ তো বোর মৌল, কারণ তার সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন, কারণ He দুটো থাকে কিন্তু একটা ছেড়ে দিয়েছে মানে একটা আছে। কিন্তু এক্ষেত্রে He+ এটা হাইড্রোজেন অনুরূপ মৌল, কিন্তু এর পারমাণুর ক্রমাঙ্ক জেড এর মান কত? হিলিয়াম মানে 2, তখন এখানে 2 বসে যাবে। এখন যদি তোমাকে বলা হয় নিয়ন তো তার 10, যদি 9টা ইলেকট্রন ছেড়ে দেই তাহলে এও তো একটা বোর মৌল, তাহলে এ যদি বোর মৌল হয় তাহলে এর ক্ষেত্রে এখানে জেড এর জায়গায় কত বসবে? 10। বুঝতে পারলে কিনা? হাইড্রোজেনের জন্য জেড এর মান 1, হিলিয়ামের জন্য জেড এর মান 2, লিথিয়ামের জন্য জেড এর মান 3, আর যত নম্বর কক্ষপথ বলবে সেই এন এর মানটা এখানে বসে যাবে। আমরা অ্যাকচুয়ালি কিন্তু এটা দিয়ে আমরা ম্যাথ করব। তোমাকে এই সূত্রটাই মুখস্থ রাখতে হবে যে En ইকুয়ালস টু -13.6 eV ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আমি একটু পরে এখান থেকে ম্যাথ করাচ্ছি, তোমরা দেখতে পাবে যে কিভাবে ম্যাথগুলো সলিউশন হয়, কারণ এই ডিটেল কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। তারপর তোমাকে বলতে পারে যে এখানে দেখো তোমাকে কি বলবে যে একটা হাইড্রোজেন পরমাণু এটাকে বলা হয় কে কক্ষপথ, এটাকে বলা হয় এল কক্ষপথ, এটাকে বলা হয় এম কক্ষপথ, তারপর আরেকটা কক্ষপথ নিলে সেটাকে বলা হয় এন কক্ষপথ। তোমাকে বলবে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কে এল এম n তম কক্ষপথের শক্তির অনুপাতগুলো কত হবে নির্ণয় করো। তাহলে তুমি দেখো যে কে মানে প্রথম কক্ষপথ, এল মানে দ্বিতীয়, এম মানে তৃতীয় এবং এন মানে হচ্ছে তাহলে কত হচ্ছে চতুর্থ কক্ষপথ। তাহলে তুমি এখানে কে কক্ষপথ মানে কত? E1 বের করবে। E1 মানে হচ্ছে কে কক্ষপথ সমান এইটুকু তো 13.6 eV তো কনস্ট্যান্ট, তাহলে এইটুকু বাদ দিয়ে দাও। তাহলে আমরা বলতে পারি যে -1/n² বলতে কত রে? 1/n² বলতে 1 এর স্কোয়ার কত হয়? 1ই হয়। দ্বিতীয়টার ক্ষেত্রে অনুপাত যদি বের করি E2 সমান তাহলে কত হবে? 1/2 এর স্কোয়ার মানে 1/4। তৃতীয়টার ক্ষেত্রে কত হবে? E3 সমান হচ্ছে 1/3 এর স্কোয়ার 9। তারপর চতুর্থটার ক্ষেত্রে কত হবে? E4 সমান হচ্ছে 1/16। তাহলে 1:1/4:1/9:1/16 এটা হচ্ছে KLMN-তম কক্ষপথের টোটাল শক্তির যে অনুপাত। প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস আসবে, মাইনাসটা কেটে যাবে, তার জন্য মাইনাসটা আমরা আর লিখলাম না। এখন তোমাকে যদি অপশানগুলো এইভাবে দেওয়া থাকে তাহলে তুমি এইভাবে কালেক্ট করবে।
যদি তোমাকে অপশানগুলো ইলেকট্রন ভোল্ট এককে দেওয়া থাকে তখন তোমাকে ইলেকট্রন ভোল্ট এককটা ব্যবহার করতে হবে। যে ইকে মানে হচ্ছে 1 নম্বর কক্ষপথ, তাহলে -13.6 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 1 এর স্কোয়ার মানে হচ্ছে -13.6। যদি EKL হয় তাহলে মানে হচ্ছে কি 13.6 ডিভাইডেড বাই এল মানে হচ্ছে 2 নম্বর কক্ষপথ মানে 2 এর স্কোয়ার সমান তুমি এখানে পাবে সম্ভবত 3.4 মাইনাস এত ইলেকট্রন ভোল্ট। তারপরে তুমি দেখতে পাবে যে এর মানগুলো যদি তুমি KLMN তম কক্ষপথে বের করতে থাকো তাহলে তুমি এর মানগুলো দেখতে পাবে ধীরে ধীরে যে 1.51 0.85 পাবে। তাহলে তুমি যদি এখানে EM কক্ষপথ বের করো মানে হচ্ছে 13.6 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 3 স্কোয়ার সমান তুমি পাবে সমান যে ভ্যালুটা তুমি পেয়ে যাবে সেটা হচ্ছে তোমার কত জানো বলছে -1.51 ইভি -1.51 ইভি প্রত্যেকটা ইভি এককে। এইভাবে কিন্তু তুমি প্রত্যেকটার কিন্তু অনুপাতগুলো বের করতে পারবে। তার মানে কে কক্ষপথ এল কক্ষপথ এম কক্ষপথের যে টোটাল এনার্জির অনুপাত তোমাকে যদি ইভি একক দিয়ে চাই তাহলে তুমি ইভি একক দিয়ে বের করবে, যদি তোমাকে ইভি একক দিয়ে না চেয়ে নর্মাল অনুপাতে চাই তাহলে তুমি কিন্তু এটা দিয়ে বার করবে। তাহলে এই ছিল টোটাল এনার্জির গল্প এবং তোমরা অবশ্যই এই সূত্রটাকে বেশি বেশি করে মাথায় রাখবে কারণ এটা থেকে কিন্তু আমরা ম্যাথগুলো অবশ্যই করতে পারবো। নেক্সট দেখো, নেক্সট আমরা যদি যাই যে এখান থেকে একটু আমরা ডিটেল জায়গাটাকে একটু ক্লিয়ার করি, তারপরে আমরা অবশ্যই এনার্জির টপিকসটাকে প্রচুর পরিমাণে ম্যাথ করাবো যেখানে তোমার কোনো জায়গায় অসুবিধে হবে না, তোমার এনার্জি পুরোপুরিভাবে এনার্জি ফুললি হয়ে এনার্জি ক্লিয়ার হবে। ফিজিক্সকে দেখে কখনো ভয় পেতে নেই কারণ একটা জিনিস মাথায় রাখবে যেখানে ভয় সেখানে কিন্তু আসান হয়, আর তোমরা যদি ভয় ভেবে ছেড়ে দাও তাহলে কিন্তু টোটাল গল্পটা গেমটাই ঘুরে যাবে। তাহলে দেখো এবার নেক্সট আমরা দেখবো এখান থেকে একটা জায়গা তোমরা একটু আগে দেখতে পেলে দেখো যে আমরা দেখো ইকুয়েশনগুলো পাশে লিখে রাখছি যে টোটাল আমরা এনার্জির ইকুয়েশন ম্যাথ যেখান থেকে করব সেটা হচ্ছে কত যে En ইকুয়ালস টু -13.6 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এটা দিয়ে আমরা ম্যাথ করব। আর একটা এনতম কক্ষপথের এনার্জির সাথে রেডিয়াসের যে সম্পর্ক, এনতম কক্ষপথের এনার্জির সাথে রেডিয়াসের যে সম্পর্ক সেই ইকুয়েশনটা কত ছিল জানো দেখো যে En ইকুয়ালস টু একটু আগে করালাম -1/4πε0 ZE স্কোয়ার বাই 2 ইন্টু তাহলে কত হচ্ছে Rn। এটা হলো এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ এবং তার টোটাল এনার্জির ইকুয়েশনের মধ্যে পারস্পরিক কিন্তু একটা রিলেশন, এটা থেকে ম্যাথ দিতে পারে নচেত এটা থেকে আমরা ম্যাথ করব। সবসময় অল টাইম আমরা এটা থেকে ম্যাথ করার বেশি চেষ্টা করি। তারপরে দেখো আমরা একটু আগে প্রমাণ করলাম যে এনতম কক্ষপথের এনার্জি En সমান হচ্ছে কত mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 8ε0 n স্কোয়ার তাহলে কত হচ্ছে h স্কোয়ার। তুমি দেখো এই ইকুয়েশনটাতে আমরা লিখতেই পারি যে -mz স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই 8ε0 n স্কোয়ার ch³ ইন্টু হচ্ছে তাহলে কত হচ্ছে ch। লিখতে পারি না বলো? লিখতে পারি। এখন তোমরাই বলো, এখন তোমরাই বলবে যে এই ইকুয়েশনটাকে আমি বলতে পারি m⁴ m⁴ 8ε0 ch³ ইন্টু ch ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। লিখা যায় না বলো? কারণ এইটুকুকে শুধু সেপারেশন করে আমি লিখেছি। এবার তোমরাই বলো যে এই পুরো মানটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। কি বলা হয়? রিডবার্গ কনস্ট্যান্ট মানে -r, যেখানে r ইকুয়ালস টু m⁴ ডিভাইডেড বাই 8ε0 ch³। এটা হলো রিডবার্গ কনস্ট্যান্টের মান। তাহলে তুমি r এর মান পেয়ে গেলে ইন্টু তাহলে তুমি কত পাচ্ছ ch ইন্টু জেড স্কোয়ার বাই তাহলে কত হচ্ছে এন স্কোয়ার। তার মানে লিখতে পারি -rch বাই এন স্কোয়ার ইন্টু তাহলে কত হচ্ছে জেড স্কোয়ার। যদি হাইড্রোজেন মৌল হয় তাহলে জেড এর মান 1 বসাবে, যদি হাইড্রোজেন মৌল হয় তাহলে জেড এর জায়গায় কত বসাবে 1 বসাবে। কারণ হাইড্রোজেন অনুরূপ যে সমস্ত মৌল তারাই একমাত্র বোর মৌল যাদের সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকে। তাহলে জেড এর মান তখনই চেঞ্জ হবে যদি মৌলটা
চেঞ্জ হয়ে যায়। এখন দেখা গেল আমি একটু আগে বললাম না হিলিয়াম প্লাস, সে তো বোর মৌল, কিন্তু জেড এর মান তো তার 2। যেমন লিথিয়াম প্লাস প্লাস, তার তো জেড এর মান 3, তার জন্য জেড এর মানগুলো কিন্তু একটু একটু করে চেঞ্জ হবে। এটা হলো একটা ইকুয়েশন। ইএন সমান পেলাম। দেখো এবার ইএন সমান পেয়েছিলাম এটা, আর ইএন সমান পেলাম আমরা এটা ইকুয়েশন। আমরা জানি ম্যাথামেটিক্যাল রুলস, এ ইকুয়ালস টু যদি বি হয় আর এ ইকুয়ালস টু যদি সি হয়, তাহলে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু কত লেখা যায়? সি। তাহলে আমরা বলতেই পারি যে অতএব তাহলে ইএন সমানই তাহলে কত হচ্ছে -13.6 ইভি ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, সমানই হচ্ছে তাহলে কত -RCH ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু তাহলে কত হচ্ছে জেড স্কোয়ার। এটাই হলো টোটাল ফাইনালি এনার্জির ইকুয়েশন। কারণ যদি তোমাকে ম্যাথে যদি আমাদের ক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্ট আর এর মান দেওয়া থাকে, সি এর মান তো লাইট ভেলোসিটি অফ লাইট, এইচ এর মান তো আমরা জানি, এন এর মান জেড এর মানগুলো আমাদের দিয়ে দেবে। যদি রিডবার্গ কনস্ট্যান্ট দিয়ে মান দেওয়া থাকে এবং তোমাকে এততম কক্ষপথে এনার্জি বের করতে বলছে, তার মানে অবশ্যই এর সাথে এটাকে নেব। যদি এটা দিয়ে না থাকে, শুধুমাত্র তোমাকে মৌলের নাম বলেছে এবং এততম কক্ষপথে এনার্জি বার করতে বলেছে, রিডবার্গ নেই, তার মানে তখন আমরা এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথ করব। তাহলে কোন সূত্র কখন লাগবে সেটা আমরা দেখে বুঝতে পারবো। তবে অল দ্য টাইম অর্থাৎ বেশিরভাগ সময় এই সূত্র দিয়ে কিন্তু আমরা ম্যাথগুলোকে কালেকশন করি। আজকে যেটুকু আমি এনার্জিটুকু পড়ালাম, সেই এনার্জির টপিকস থেকে একমাত্র এটা থেকে ম্যাথ হবে, তবে সবসময় এটা থেকে বেশি হয়। এবং এই মেন সূত্রটাকে কিন্তু মাথায় রাখবে, বাকি একটা ম্যাথে তোমরা কিন্তু অসুবিধা হবে না বা আটকাবেও না। তাহলে দেখো এখন যে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে এই জায়গাটা কি রিডবার্গ কনস্ট্যান্ট, যেখানে আরটাকে কি বলা হয়, তাহলে আমরা বললাম রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ ধ্রুবক। তাহলে রিডবার্গ ধ্রুবকের সমীকরণ তোমাকে বের করতে বলতে পারে, যে তোমাকে বলবে এনতম কক্ষপথের শক্তির ইকুয়েশন প্রতিষ্ঠা করো রিডবার্গ সমীকরণ থেকে, তাহলে তোমাকে এইটুকু অবধি কিন্তু করতে হবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এইটুকু অবধি তো করবে, আগে থেকে করা ছিল, আর এখান থেকে তুমি এইটুকু নেমে আসবে। তাহলে এই ছিল আমাদের টোটাল এনার্জির গল্পগুলো। এবার তোমরা দেখো যে এখান থেকে আমরাকে যদি বলে যে এনতম কক্ষপথের ভেলোসিটি তুমি কিভাবে বের করবে, এনতম কক্ষপথের ভেলোসিটি তোমাকে বলে দিল। দেখো আমরা কিছুক্ষণ আগে বের করলাম যে ভি এন তার স্কোয়ার সমান 1/4πε0 জেড ই স্কোয়ার বাই এম ইন্টু আর এন। কিছুক্ষণ আগে আমরা একটা ইকুয়েশন কাজে লাগালাম ভি এন এর। দেখো এই ইকুয়েশনটা ছিল আমার আগে, যেটা তোমরা স্ক্রিনশট করেছো বা নোট ডাউন করেছো। এবার তোমরাই বলো যে এখান থেকে এটাকে আমি লিখতেই পারি যে ভি এন তার স্কোয়ার 1/4πε0 জেড ই স্কোয়ার বাই এম ইন্টু 1/RN। কারণ এই পুরো মানটুকু তো কনস্ট্যান্ট মান, কারণ এটা হলো ইলেকট্রনীয় মাস ε0 4π জেড ই স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এইটুকু যদি কনস্ট্যান্ট ভ্যালু হয়, তাহলে আমি কনস্ট্যান্টকে তুলে দিলে সমানটা হয়ে যায় সমানুপাতিক। তাহলে ভি এন তার স্কোয়ার প্রপোর্শনাল টু তাহলে কত হচ্ছে 1/RN। তাহলে ভি এন প্রপোর্শনাল টু 1/√, তাহলে কত হচ্ছে RN। এবার তোমরাই চলো যে আমরা RN এর ভ্যালু কি জানি। আমি গত লেকচারে করে এসেছিলাম যে RN সমান তাহলে কত ছিল আমার ক্ষেত্রে বলো তো, 0.53 অ্যাংস্ট্রম ইন্টু তাহলে কত ছিল এন স্কোয়ার। এইটুকু পুরো ভ্যালুটা তো কনস্ট্যান্ট, তাহলে আমি কি কনস্ট্যান্টকে আবার যদি তুলে নিই, তাহলে RN প্রপোর্শনাল টু কত পাবো, এন স্কোয়ার। তাহলে এই মানটাকে এখানে নিয়ে এসে বসিয়ে দাও। তাহলে দেখো অ্যাপ্রক্সিমেটলি কি আছে যে ভি এন প্রপোর্শনাল টু 1/√, RN এর জায়গায় আমরা কি লিখতে পারি, এন স্কোয়ার। তাহলে ভি এন প্রপোর্শনাল টু তাহলে 1/ কত হচ্ছে এন, ভেলোসিটির সাথে এন এর সম্পর্ক। তার মানে আমরা জানি যে যত নিউক্লিয়াস, যদি এটা আমার নিউক্লিয়াস হয়, এটা যদি কক্ষপথ হয়, তাহলে যত কক্ষপথ দূরে যাবে, দেখো কক্ষপথের সংখ্যা যত বাড়বে ভিএন এর মান তত কমবে। তার মানে সবচাইতে ইলেকট্রনের ভেলোসিটি কোথায় বেশি হয়, ইলেকট্রনের ভেলোসিটি সবচাইতে কাছের কক্ষপথে হবে। কক্ষপথ যত কমবে ভেলোসিটি তত
বেশি থাকবে, কক্ষপথ যত বেড়ে যাবে ভেলোসিটি তত কমবে। তার মানে সবচাইতে নিকটতম কক্ষপথে ইলেকট্রনের ভেলোসিটি বেশি হয়, কারণ যে নিকটতম কক্ষপথে নিউক্লিয়াসের সাথে স্থিরতাড়িতিক আকর্ষণ বলটা অনেক বেশি হয়। আর স্থিরতাড়িতিক আকর্ষণ বল যদি অনেক বেশি হয়, কণাটির উপরে অভিকেন্দ্র ত্বরণ সবচাইতে বেশি হয়। আর অভিকেন্দ্র ত্বরণ যখন সবচাইতে বেশি হয় তখন অভিকেন্দ্র বল বেশি পায়, ফলে কণাটি বেশি জোরে জোরে ঘুরে। তার জন্যে সবচাইতে কাছের কক্ষপথের ভেলোসিটি বেশি হয়, ফলে কাছের কক্ষপথের গতিশক্তি বেশি হয়। যত ধীরে ধীরে আমরা কক্ষপথ দূর হবে, দেখো যত এন এর মান বাড়বে ভিএন এর মান তত কমবে। 2 নাম্বার কক্ষপথে আসলে আগের তুলনায় এন এর মানটা আগের তুলনায় ভিএন এর মানটা কি হবে, কমে যাবে, তার মানে গতিশক্তি কমবে। 3 নাম্বার কক্ষপথে গেলে তাহলে কক্ষপথ বেড়ে যাচ্ছে, ভিএনটা কমে যাচ্ছে, তাহলে ভিএন 3 নম্বর কক্ষপথে কম, তার মানে ভিএন কম মানে কি, ভেলোসিটি কম হলে গতিশক্তি কি হবে, কম হবে। তাই এগুলো মাথায় রাখবে, পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে কোনো মৌলের সবচাইতে দূরের কক্ষপথে গতিশক্তি বেশি হবে না কাছে হবে, তাহলে তুমি জেনে রাখবে যেখানে এন কম সেখানে ভেলোসিটি বেশি, যেখানে ভেলোসিটি বেশি সেখানে গতিশক্তি বেশি। তার মানে আমরা বলতেই পারি যে সবচাইতে কাছে গতিশক্তি বেশি হবে, যত দূরে যাব গতিশক্তি ধীরে ধীরে কি হবে, কমতে থাকবে। কিন্তু দেখো যে টোটাল এনার্জির মানটা, টোটাল যে এনার্জির মান, তাহলে দেখো গতিশক্তি যেখানে কমছে, দূরে গেলে গতিশক্তি কমছে, তাহলে যেই দিকে গতিশক্তি বাড়ে সেদিকে যেদিকে গতিশক্তি কমে যায় সেই দিকে স্থির শক্তির মান কি হয়, বেড়ে যায়। তার মানে যত দূরে যাব স্থির শক্তির মান তাহলে কত হবে, বাড়বে। আমরা কোনো মৌলের নিউক্লিয়াসের বা টোটাল কোনো পরমাণুর এনার্জি বলতে, টোটাল এনতম কক্ষপথের এনার্জি বলতে আমরা স্থির শক্তিকে বোঝানো হয়, কারণ এই স্থিতি শক্তিটাই হচ্ছে একমাত্র টোটাল মৌলের কি হচ্ছে, এনার্জি। কেন, কারণ তুমি দেখো যে এন সমানই হচ্ছে ই কে প্লাস অফ, তাহলে কত হচ্ছে বলো তো, ইপি। যখন আমি এনতম কক্ষপথ নেব, এরকম করতে 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 যখন আমি কক্ষপথ বাড়তে 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 এনতম চলে যাব, তাহলে কক্ষপথ যত দূরে যাবে তার ক্ষেত্রে গতিশক্তির মান তত ধীরে ধীরে কি হবে, কমবে। গতিশক্তি দেখো আমি তোমাকে দেখাচ্ছি, একটা কক্ষপথ, দুটো কক্ষপথ, যত কাছে থাকবে কক্ষপথ সংখ্যা যত কম হবে, যত নিকটে থাকবে ভেলোসিটি তত বেশি হবে। তার মানে যত নিকটে কক্ষপথ থাকবে তত ভেলোসিটি বেশি হবে এবং তার গতিশক্তি বেশি হবে। যত দূরে যাবে তাহলে গতিশক্তি ধীরে ধীরে কি হবে, কমবে। যেদিকে গতিশক্তি কমে সেদিকে স্থির শক্তি কি হয়, বেড়ে যায়। কারণ আমরা জানি গতিশক্তি আর স্থিতি শক্তি এরা পরস্পর হচ্ছে অপোজিট ফাংশন। আমি যদি কোনো একটা কণাকে নিচ থেকে উপরের দিকে চালাই তাহলে এই কণাটার গতিশক্তি ধীরে ধীরে কি হবে, কমবে, কিন্তু স্থিতি শক্তির মান কি হবে, বেড়ে যাবে। কারণ আমরা জানি যে কোনো একটা কণা তার অবস্থান পরিবর্তনের দরুন কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় মানে স্থিতি শক্তি। তাহলে কণাটা যখন ভূমির উপরে ছিল সে যে পরিমাণ কার্য করতো, আমি উপরের দিকে ছুড়ে দিলে কি হবে, মাথার উপরে এসে পড়লে বেশি আঘাত লাগবে, তার মানে তার কি হবে, যে স্থিতি শক্তির মানটা বেশি হবে। তাহলে তোমরা এইটুকু জেনে রাখো, কারণ এগুলো ক্লাস 11 ডিটেল ক্লাস ছিল এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাহলে যেই দিকে গতিশক্তি কমবে সেই দিকে স্থির শক্তি বাড়বে। তার মানে আমি কক্ষপথ যত বাড়াচ্ছি ধীরে ধীরে যখন আমি এনতম কক্ষপথে চলে যাচ্ছে এইভাবে, তাহলে এক্ষেত্রে গতিশক্তির মান আরো কমে যাচ্ছে। মানে এমনকি যদি আমি ইনফিনিটি অবস্থানে চলে যাই তাহলে গতিশক্তির মান 0 হয়ে যাবে, কিন্তু স্থির শক্তির মান কি হবে, ম্যাক্সিমাম হবে। তাই এনতম কক্ষপথের ক্ষেত্রে স্থিতি শক্তিটাই টোটাল এনার্জি হিসাবে গণ্য হবে। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমরা কোনো মৌলের টোটাল এনার্জি বলতে, টোটাল এনতম কক্ষপথের এনার্জি বলতে টোটাল আমরা স্থিতি শক্তিকে কিন্তু বুঝে থাকি। এবার তুমি দেখো, তাহলে গতিশক্তির ব্যাপারটা তোমরা বুঝে গেলে। এবার তোমাকে এখান থেকে বলতে পারে যে কে, এল, এম, এন এই সমস্ত কক্ষপথে যে বেগের যে অনুপাত একই রকম ভাবে বের করবে, 1/1 মানে 1, 1/2 is to 1/3 is to 1/4, এই অনুপাতগুলো কিন্তু তোমরা বের করতে পেরে যাবে। এবার তুমি দেখো টোটাল এনার্জির ইকুয়েশনে কি পেয়েছো, এন এর মান, এইটুকু তোমরা স্ক্রিনশট করে নাও। আরেকটু কনসেপ্ট আছে যেটুকু করে দেওয়ার পর আমি কিন্তু ম্যাথের দিকে ধীরে ধীরে ঢুকে যাব, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট করে নেবে। তাহলে আমরা দেখতে পেলাম যে নিউক্লিয়াসের যত কাছে থাকবে গতিশক্তি তত বেশি, যত দূরে যাব গতিশক্তি তত কম। আর ওইদিকে গতিশক্তি কম মানে স্থিতিশক্তি বেশি, আর স্থিতিশক্তি বেশি মানে টোটাল এনার্জি বেশি। এইটুকু মাথায় রাখবে, কারণ যত আমরা নিউক্লিয়াস থেকে যত দূরে যাব,
দেখো তোমাকে একটু তোমরা স্ক্রিনশট করে নাও, আরো ডিটেইলে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এইগুলো জায়গা থেকে কিন্তু গভীরে ক্লাস না জানলে তোমাদের ক্ষেত্রে কিন্তু গভীর থেকে প্রশ্ন থ্রো করে দেবে, তখন তোমরা কিন্তু একেবারে ড্রপ করে যাবে। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, মনে করো দুটো কক্ষপথ, তিনটে কক্ষপথ, চারটা কক্ষপথ, পাঁচটা কক্ষপথ, ছটা কক্ষপথ, এই করতে করতে আমি এন সংখ্যক কক্ষপথ নিলাম। যত ধীরে ধীরে দূরের দিকে যাব ই কে এর মান কমবে, মানে গতিশক্তির মান কমে যাবে। যেই দিকে গতিশক্তি কমছে সেই দিকে স্থিতিশক্তির মান কত হবে? বাড়বে। তার মানে এইদিকে যত যাচ্ছি তাহলে স্থিতিশক্তি ইপির মান কি হচ্ছে দেখো বাড়ছে। এমন একটা সময় আমি বাড়তে 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 যদি এন ইনফিনিটি কক্ষপথে চলে যাই তাহলে গতিশক্তি কমতে কমতে কি হবে? জিরো হয়ে যাবে। আর স্থিতিশক্তি বাড়তে বাড়তে কি হবে? ম্যাক্সিমাম হবে। তার জন্য আমরা বলতে পারি যে এন তম কক্ষপথের টোটাল এনার্জির ক্ষেত্রে ই কে এর মান কি হয়? জিরো হয়। ইপির মানটাই এন হিসাবে গণ্য হয়। বুঝতে পেরেছো না পারোনি? তার মানে এই ইপিটাই অর্থাৎ এন তম কক্ষপথের স্থিতি শক্তিটাই হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে আমাদের টোটাল এনার্জি। তাহলে যত কক্ষপথ থেকে দূরে যাব টোটাল এনার্জির মান তত বাড়বে, কারণ স্থিতি শক্তি বাড়ছে। আর যত আমরা কাছে থাকবো গতিশক্তির মান বাড়বে। এবার তুমি ইকুয়েশনেও প্রমাণ দেখে নাও। আমি প্রমাণ হচ্ছে কি এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 8 এপসিলন নট এন এইচ স্কোয়ার এটা হলো কনস্ট্যান্ট, তাহলে ওটুকু আমি বাদ দিয়ে দিলাম শুধুমাত্র তোমাকে মানটাকে বোঝানোর জন্য। ধরো বা আরো সোজা বানিয়ে দিচ্ছি, ওই যে ইকুয়েশনটা আমার কাছে ছিল যে ইএন ইকুয়ালস টু মাইনাস 13.6 ইভি ডিভাইডেড বাই হচ্ছে কত? এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। আমি যদি হাইড্রোজেন মৌলের ক্ষেত্রে বলি তাহলে জেড এর মানটা 1, সেটাকে বাদ দিয়ে দাও। হাইড্রোজেনের ক্ষেত্রে এক্সাম্পল নিচ্ছি। এবার তুমি বলো হাইড্রোজেনের প্রথম কক্ষপথ 1 নম্বরের জন্য এর মান কত আসবে দেখো তো? মাইনাস 13.6 বাই 1 এর স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 13.6 সিবি পেলে ভালো করে বুঝবে। এটা কার জন্য? 1 নম্বর কক্ষপথের জন্য। টোটাল এনার্জি কিন্তু এটা ইএন এর মান। 2 নম্বর কক্ষপথের ক্ষেত্রে দেখো E2 ইকুয়ালস টু মাইনাস 13.6 বাই 2 এর স্কোয়ার, তার মানে ক্যালকুলেশন করলে তুমি পাবে 3.4 মাইনাস। এবার তুমি বলো তো এই মানটার তুলনায় আরেকটা মানকে বিবেচনা করছি, তাহলে E3 সমান দেখো মাইনাস 13.6 ডিভাইডেড বাই 3 এর স্কোয়ার সমান তুমি পাবে মাইনাস 1.51 ইভি। এটাই পাবে আশা করছি 1.51 ইভি। এবার তুমি বলো এই মানটার চেয়ে এই মানটা বেশি না কম? বলো মাইনাস 13 চেয়ে মাইনাস 3.4 কোনটা বড় কোনটা ছোট? আমরা জানি এই গ্রাফের এটা যদি -7 হয় এটা যদি -8 হয় তাহলে নিশ্চয় এটা যদি -8 হয় এটা যদি -7 হয় তাহলে মাইনাস কমে যাওয়া মানে হচ্ছে প্লাসের দিকে চলে যাওয়া। তার মানে মাইনাস কমছে মানে তার পজিটিভিটি বাড়ছে, তার মানে এর তুলনায় এটা হচ্ছে বড়। তুমি দেখো এক্ষেত্রে মাইনাস ছিল 13টা, এক্ষেত্রে মাইনাস এসছে 3টা, তার মানে নিশ্চয় পজিটিভিটি দিকে যাচ্ছে। তার মানে এটার চেয়ে এটা বেশি, আবার এর চেয়ে এটা বেশি, এর চেয়ে পরেরটা আরো বেশি, তারপরটা আরো ধীরে ধীরে ধনাত্মকের দিকে যেতে শুরু করবে। তার মানে তুমি দেখতে পেলে যে যত আমরা কক্ষপথ ধীরে 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 দূরের দিকে যাচ্ছি, এন 1 থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে করে যত দূরের দিকে যাচ্ছি তত টোটাল এনার্জির মানটা বেড়ে যাচ্ছে, কিন্তু গতিশক্তির মানটা কি হচ্ছে? কমে যাচ্ছে। কারণ আমি তোমাকে একটু আগেই বললাম যে যত আমরা নিউক্লিয়াস থেকে দূরের দিকে যাব ইকুয়েশন দিয়ে আমরা দেখালাম যে ভেলোসিটির মান কি হবে? কমে যাবে। আর ভেলোসিটি কমে গেলে হাফ এমভি স্কোয়ারের সূত্রে বসিয়ে আমরা দেখবো যে গতিশক্তিও কিন্তু কি হবে? কমে যাবে। এবং আমরা জানি দূরে গেলে গতিশক্তি তাহলে কি হচ্ছে? কমছে। যেদিকে গতিশক্তি কমে সেদিকে স্থির শক্তি কি হয়? বেড়ে যায়। তাই আমরা বলতে পারি যখন আমি এনতম কক্ষপথে চলে যাব তখন টোটাল গতিশক্তিটা জিরো হয়ে যাবে, অর্থাৎ গতিশক্তি থাকবে না। যখন আমি ইনফিনিটি কক্ষপথে চলে যাব তখন গতিশক্তিটা যখন জিরো হয়ে গেল তার মানে টোটালটাই হচ্ছে স্থিতি শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে ওই এনতম কক্ষপথের ক্ষেত্রে এই স্থিতি শক্তিটাই আমাদের টোটাল এনার্জি হিসাবে গণ্য হবে এবং সেই টোটাল এনার্জিটাই আমাদের ক্ষেত্রে স্থিতি শক্তি হিসাবে
গণ্য হবে। তাই আমরা এই কনসেপ্টগুলো অবশ্যই রাখবো যে যত কাছে থাকবে গতিশক্তি তত বেশি, যত দূরে যাবে তত স্থিতি শক্তি বেশি, মানে টোটাল এনার্জির মান বেশি হবে। তোমাকে এভাবে কোশ্চেন করতে পারে যে কোন জায়গাতে টোটাল এনার্জির মান বেশি হবে, তাহলে আমরা বলবো যত দূরে যাব টোটাল এনার্জির মান বেশি হবে। কেন? কারণ যত দূরে যাব গতিশক্তি কমবে, স্থির শক্তির মান বাড়বে। এবং এমন একটা সময় যদি আমরা ইনফিনিটি কক্ষপথ বা অসীম সম কক্ষপথে চলে যাই, বা যদি এনতম কক্ষপথে চলে যাই, তাহলে এনার্জির মানটা স্থির শক্তির মানটাই এনার্জির মান হিসাবে কিন্তু গণ্য হবে। তাহলে এই ডিটেল কনসেপ্টটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আমি তোমাদেরকে যতটুকু করালাম এইটুকুর উপর থেকে আমি তোমাদেরকে ম্যাথ করানোর চেষ্টা করছি, এবং ম্যাথগুলো দেখবে খুব ইজিলি ভাবে, কিন্তু খুব কনসেপচুয়াল ম্যাথ, এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যতগুলো কোশ্চেন এসছে দেখবে তোমাদের একটাও কিন্তু অসুবিধে হবে না। তোমরা এইটুকুকে স্ক্রিপ্ট করে করে নাও, মানে স্ক্রিনশট করে নাও। নেক্সট দেখো, আমরা কয়েকটা প্রবলেম তোমাদেরকে টপিকস বেসে করানোর চেষ্টা করি, যে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কি লেভেলে পরীক্ষায় আসতে পারে। দেখো একটা কোশ্চেন দিয়েছে যে লেট T1 and T2 বি দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন। ওরা কোশ্চেন দিচ্ছে, দেখো লেট T1 and T2 be the energy of an electron মানে বলছে ওরা T1 আর T2 টা হচ্ছে কি the energy of an electron, একটা ইলেকট্রনের এনার্জি in the first and second excited state of hydrogen atom, in the first and second excited state, first and second excited states of hydrogen atom। দেখো তাহলে তোমাকে বলছে যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এক্সাইটেড স্টেটের এনার্জি দিয়ে দিয়েছে T1 and T2। তো এবার বলছে রেসপেক্টিভলি অ্যাকর্ডিং টু দ্য বোরস মডেল অফ অ্যান অ্যাটম দ্য রেশিও অফ T1 T2 কত হবে। অ্যাকর্ডিং টু অ্যাটম রেসপেক্টিভলি অ্যাকর্ডিং টু বোরস মডেল, ওরা বলে দিয়েছে অ্যাকর্ডিং টু বোরস মডেল অফ অ্যান অ্যাটম, অ্যাকর্ডিং টু Bohr's according to Bohr's model of atom, Bohr's model of atom of an atom, the ratio of T1 and T2 কত হবে। the ratio of T1 and তাহলে কত হচ্ছে T2। দেখো কি বলেছে ওরা কোশ্চেনে, ওরা বলছে এটা কিন্তু আমাদের কত সালের কোশ্চেন দিয়েছিল জানো, 2022 সাল নিটে দিয়েছিল। ওরা অপশানগুলো দিয়েছে 1:4, 4:1, 9:4, 4:9, এই অপশানগুলো দিয়েছে ওরা। নিট 2022 সালের কোশ্চেন, 2022 সালে কোশ্চেনটা দিয়েছিল। দেখো ওরা বলছে T1 আর T2 বি দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের এনার্জি। আমরা এনার্জির ইকুয়েশন চোখ বন্ধ করে লিখবো, En সমান -13.6 EV ডিভাইডেড বাই কত রে, n² × z²। এটা বলেছে ইন দ্য ইলেকট্রন।
ফার্স্ট এক্সাইটেড স্টেট, প্রথম উত্তেজিত স্তর মানে 2 নম্বর কক্ষপথ, আর দ্বিতীয় উত্তেজিত স্তর মানে 3 নম্বর কক্ষপথ। হাইড্রোজেন পরমাণু তার ভূমি স্তর হচ্ছে এটা। যদি সে প্রথম উত্তেজিত স্তর যায় মানে এখান থেকে উত্তেজিত হয়ে ফার্স্ট স্টেপে যাবে, তার মানে উত্তেজিত হয়েছে মানে কি পরের স্টেপে যাবে, পরের কক্ষপথে যাবে, তাহলে পরের কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ। তার মানে জেনে রাখবা ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n = 2, 2 নম্বর কক্ষপথ। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে এখান থেকে 2 বার উত্তেজিত হয়েছে, এখানে একবার এসছে আর একবার এসছে মানে 3 নম্বর কক্ষপথে যাবে। তার মানে সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে n = 3, এগুলো মাথায় রাখতে হবে। থার্ড এক্সাইটেড স্টেট মানে n = 4। তোমাকে দেখো এবার বলছি যে T1 and T2 be the energy of an electron in the first and second excited state, মানে প্রথম উত্তেজিত স্তর মানে n এর মান 2, কোন অ্যাটমের ক্ষেত্রে? হাইড্রোজেনের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্ষেত্রে z এর মান কত? 1, তাহলে সেটা বাদ দিয়ে দাও। -13.6 EV বাই ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n এর মান হচ্ছে 2 তার স্কয়ার, এটা হচ্ছে কত? ওরা বলেছে T1, দেখো বলে দিয়েছে T1, আর z এর মান তো 1 এর স্কয়ার মানে ওটা বাদ। এবং বলছে সেকেন্ড এক্সাইটেড স্টেটের জন্য এনার্জিটা হচ্ছে T2 সমান হচ্ছে -13.6 EV বাই 3 এর স্কয়ার। তাহলে এবার বলেছে T1:T2 কত হবে? দেখো তো কত সোজা কোশ্চেন। T1:T2 সমান তাহলে কত হচ্ছে, বা তুমি T1/T2 বার করো তাহলে ইস টু পেয়ে যাবে। T1/T2 যেহেতু অনুপাত চেয়েছে, তাহলে 13.6 EV বাই তাহলে কত হচ্ছে 2 এর স্কয়ার ডিভাইডেড বাই 13.6 EV ডিভাইডেড বাই হচ্ছে 3 এর স্কয়ার। সামনে এরো মাইনাস ছিল, এরো মাইনাস কেটে যাবে, 13.6 কেটে গেল, উল্টে গেল, তাহলে 9 ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 4। তাহলে T1:T2 = হচ্ছে 9:4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিট 2022 সালের কোশ্চেন, কিছুই নেই, তো কোশ্চেনগুলো একটু তোমরা ঠিকভাবে যদি প্র্যাকটিস করো কোনো কোশ্চেন আটকাবে না। আমি তোমাদের যে কটা কোশ্চেন বললাম যে সূত্রগুলো দিয়ে, সেগুলো দিয়ে কিন্তু অ্যান্সারগুলো হয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো এনার্জি ইকুয়েশন থেকে। নেক্সট কোশ্চেন তোমরা এনার্জি ইকুয়েশন থেকে দেখো, ওরা বলেছে দেখো যে ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বোর মডেল ইজ নট ভ্যালিড, ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং। নেক্সট কোশ্চেন, ফর হুইচ one of the following Bohr model is not valid. Not valid. তাহলে কোনটার ক্ষেত্রে বলছে কি যে ভ্যালিড করছে না আমাদের? তাহলে দেখো ওরা বলেছে হাইড্রোজেন অ্যাটম বি নাম্বার বলতে চাইছে ওরা। এগুলো শর্ট কোশ্চেন তোমাকে দিতে পারে। সিঙ্গেল আয়নাইজড হিলিয়াম আয়ন মানে He+, না ওরা বলেছে ডিউটেরন অ্যাটম, সি নাম্বার হচ্ছে ডিউটেরন অ্যাটম মানে D2 যেটাকে আমরা বলি। তারপরে ওরা বলছে ডিউটেরিয়াম অ্যাটম, তারপর বলছে সিঙ্গেল আয়নাইজড Ne+, তাহলে ডি নাম্বার হচ্ছে Ne+। মানে ওরা বলছে কোনটা বোর মডেলকে ভ্যালিড করছে না। আমরা জানি বোর মডেলকে তারাই ভ্যালিড করবে যাদের সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকবে, তারা ভ্যালিড করবে, আর যাদের একটা থাকবে না তাদের তারা কিন্তু ভ্যালিড করবে না। তাহলে বোর মডেলকে ভ্যালিড করতে গেলে ওই মৌল বা পরমাণু সর্বস্থ কক্ষে কটা ইলেকট্রন দরকার? একটা ইলেকট্রন। তুমি দেখো অ্যাটম হাইড্রোজেনের একটা অ্যাটম, সে তো বোর ভ্যালিড। He তো আমরা জানি দুটো ইলেকট্রন 2, কিন্তু একটা ছেড়ে দিয়েছে, মাথায় একটা আছে, তার মানে সেটা হচ্ছে ভ্যালিড বোর মডেলকে। কি বলেছিল জানো? ডিউটেরন অ্যাটম, ডিউটেরনটাও হচ্ছে হাইড্রোজেনের অনুরূপ মৌল, তাহলে আমরা এটাও বলতে পারি যে বোর ভ্যালিড। Ne+ একমাত্র বোর ভ্যালিড নয়, কারণ Ne তার পরমাণুর ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে 10, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তাহলে কত হচ্ছে 10, প্রোটন 10 ইলেকট্রনও 10। তাহলে তুমি দেখো একটা ছেড়েছে, আছে কটা? তাহলে নিয়নের ক্ষেত্রে আছে কটা সর্বস্থ কক্ষে? 9টা ইলেকট্রন। আমরা জানি একমাত্র সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকলে বোর ভ্যালিড হবে, কিন্তু এর আছে 9টা, তাহলে এটা ভ্যালিড নয়। তাহলে অপশন নাম্বার হচ্ছে ডি। এই কোয়েশ্চেনটা তোমাদের নিট 2020 সালে দিয়েছিল। নিট 2020 সাল 2020 সাল, এই সালের দিকে কিন্তু নিট থ্রো করেছিল। তাহলে তোমরা দেখলে যে এনার্জির টপিকস পড়ার পর আমরা এনার্জির টপিকস থেকে যে কোয়েশ্চেনগুলো সলভ করছি, খুব ইজিলি কোয়েশ্চেনগুলো কিন্তু সলভ হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখো,
নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখে নাও, যে এনার্জি ইকুয়েশন থেকে আমরা যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি খুব ভালো লাগবে কোয়েশ্চেনগুলো করতে। ওরা বলছে দেখো, দ্য এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, 4 নম্বর কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেনে দিয়েছে দ্য এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম in the ground state is minus 13.6 eV ইলেকট্রন ভোল্ট, এটা দিয়েছে। the energy of a He plus ion, the energy of a He plus ion, তাহলে He plus ion in the first excited state, will be কত হবে বলেছে ওরা। অপশনগুলো দিচ্ছে -13.6 ইভি, বি নাম্বার অপশন দিচ্ছে -27.2 ইভি, তারপর দিচ্ছে -54.4 ইভি, তারপর অপশন দিচ্ছে -6.8 ইভি, -6.8 ইভি। এটা দিচ্ছে নিট 2010 সাল, 2010 সাল, এই সালের দিকে কিন্তু পরীক্ষায় কিন্তু নিটের কোশ্চেনটা দিচ্ছে। এবং তোমাকে আমি একটাই কথা বলেছি, এনার্জির টপিকসটা এত ডিটেলে বুঝিয়েছি যে তোমাদের কোনো কোশ্চেনই কিন্তু অসুবিধে হবে না। দেখো তোমরা ওরা কি বলছে, মানেটা দেখো, দ্য এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেনের ক্ষেত্রে ইন দ্য গ্রাউন্ড স্টেট, এই যে এত মানে ভূমি স্তরের শক্তি হচ্ছে -13.6, মানে 1 নম্বর কক্ষপথে, যেটা তোমরা দেখতে পাবে কিছুক্ষণ আগে করে আসলাম, যে হাইড্রোজেন পরমাণুর 1 নম্বর কক্ষপথের শক্তি কত, এন এর মান 1 বসিয়ে -13.6 পাবে তোমরা। কেন? কারণ ইএন বা এনার্জির ইকুয়েশন ইএন ইকুয়ালস টু -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। হাইড্রোজেন পরমাণুর জন্য কত হবে, হাইড্রোজেন পরমাণুর জন্য কত আসছে, তাহলে ইএন যেটার মান তো 1 হয়ে গেল, এটা বাদ চলে গেল। এবার বলছে 1 নম্বর কক্ষপথের জন্য কত আসবে, তাহলে -13.6 ইভি ডিভাইডেড বাই 1 এর স্কোয়ার মানে কত, -13.6। তার মানে হাইড্রোজেন পরমাণুর 1 নম্বর কক্ষপথটাকে বলা হয় ভূমি স্তর বা গ্রাউন্ড লেভেল। এবার তুমি দেখো ওরা বলে দিয়েছে দ্য এনার্জি বের করো অফ এ হিলিয়াম প্লাস আয়ন, He প্লাস আয়নের জন্য ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট উইল বি কত হবে। মানে বলছে যে প্রথম উত্তেজিত স্তর মানে এন এর মান 2, তাহলে এনার্জির ইকুয়েশন চোখ বন্ধ করে আমরা বলবো এনার্জির ইকুয়েশন En ইকুয়ালস টু -13.6 ইভি ডিভাইডেড বাই হচ্ছে এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। চোখ বন্ধ করে এনার্জি চেয়েছে মানে ইকুয়েশন বসাবো। ওরা বলে দিয়েছে যে দ্য এনার্জি অফ এ হিলিয়াম প্লাস আয়ন, এনার্জি বের করতে হবে, তাহলে এনার্জির ইকুয়েশন কিন্তু এটাই এন তম কক্ষপথের ক্ষেত্রে, তাহলে তোমাকে জয় নম্বর কক্ষপথ চাইবে, তয় নম্বর বসিয়ে দিবে এখানে। তাহলে ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট উইল বি কত হবে, তাহলে প্রথম উত্তেজিত স্তর মানে এন এর মান তাহলে কত হচ্ছে 2, মানটাকে বসাও, তাহলে -13.6 ইভি ডিভাইডেড বাই এন এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 4 একবারে করে দিলাম, ইন্টু দেখো জেড এর মানটা কত বসাবো, কোন আয়ন চেয়েছে, হিলিয়াম, হিলিয়ামের জন্য জেড এর মান কত, হিলিয়ামের জন্য জেড এর মান 2, তাহলে 2 এর স্কোয়ার করলে কত হবে দেখো তো 4, তাহলে 4 আর 4 কেটে গেল, তাহলে -13.6 ইভি। তাহলে এই অপশনটাই হচ্ছে আমাদের টোটাল হিলিয়াম প্লাস আয়নের ফার্স্ট এক্সাইটেড স্টেট এর যে শক্তি, অর্থাৎ E2 এর যে শক্তিটা। দেখো অপশানে আছে না নেই, প্রথম অপশনটাই হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, 2010 সালে দিয়েছে। দেখো কোশ্চেন কোনো ভারী নয়, ইজিলি কোশ্চেনগুলো কিন্তু আমাদের সলভ হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, 5 দাগের কোশ্চেন করাচ্ছি তোমাদেরকে। নেক্সট 5 দাগের কোশ্চেন তোমরা দেখতে পাবে, খুব ভালো কোশ্চেন কিন্তু, একেবারে খুব ভালো কোশ্চেন। দেখো আমি পড়ছি, যেটা যেই মেন্স 2010 সালে দিয়েছিল। ওরা বলছে দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম জাম্পস ফ্রম এক্সাইটেড স্টেট n equals to 3 to its ground state n equals to 1। মানে ওরা এক্সাইটেড স্টেটের মান দিয়ে দিয়েছে n equals to 3, তার মানে কি দ্বিতীয় এক্সাইটেড স্টেট যেটাকে বলা হয়। ওরা বলছে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন, 5 দাগের কোশ্চেন, ওরা বলছে হাইড্রোজেন পরমাণু, মানে পরমাণুটা কি, হাইড্রোজেন পরমাণু। কোশ্চেনটা আমি লিখে দিই, তোমাদের সুবিধা হবে হয়তো। The electron in the hydrogen atom
in the hydrogen atom jumps from excited state n equals to 3 to ground state n equals to 1, n equals to 3 to ground state n equals to 1, মানে বলছে ওরা যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি জাম্প করেছে উত্তেজিত স্তর n ইকুয়ালস টু 3 থেকে 1 নম্বর স্তরে এসেছে। তার মানে তোমাকে বলেছে নিশ্চয় যে সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে n এর মান 3, n এর মান 3 দিয়েছে মানে সেকেন্ড এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড লেভেলে নেমে গেছে, মানে 1 নম্বর কক্ষপথে নেমে গেছে। তো বলছে and the photons thus emitted irradiated and the photon thus বলছে ইমিটেড ইরেডিয়েটেড, কি করেছে জানো? ইমিটেড ইরাডিয়েট, এটা বলেছে। তারপরে বলছে এ ফটোসেনসিটিভ ম্যাটেরিয়ালস, অনেক বড় কোশ্চেন, ফটোসেনসিটিভ materials তারপরে দিয়েছে if the work function of the materials is আমি এমটি দিয়ে লিখে দিলাম materials is, তাহলে ওরা কত দিয়েছে 5.1 eV। এত দিয়েছে the stopping potential is estimated to be, কত হবে মানে স্টপিং পোটেনশিয়াল বার করতে বলেছে। তাহলে বলছে the stopping potential estimated will be কত? দেখো কিছু নেই, তোমাকে আগে প্রথমে দেখো যে আমরা কোনো পরমাণু নিউক্লিয়াসের এই কক্ষপথ থেকে যদি এই কক্ষপথে কোনো ইলেকট্রন নেমে আসে, উচ্চতর শক্তি স্তর থেকে যদি নিম্নতর শক্তি স্তরে নেমে আসে তাহলে শক্তি ছাড়ে, আর নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গেলে শক্তি গ্রহণ করে। তো যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে আসবে তখন যেটুকু শক্তি ছাড়বে সেই ছাড়া শক্তিটুকু ফোটন শক্তি রূপে নির্গত হবে, এটা আমি বলে এসেছি আগের ভিডিওতে। তার মানে তুমি দেখো ওরা বলেছে 3 নম্বর কক্ষপথ থেকে জাম্প করে এসছে কোথায়? 1 নম্বর কক্ষপথে। তাহলে 3 নম্বর কক্ষপথের শক্তির ইকুয়েশন কত আছে বলো? তাহলে আমরা তো শক্তির ইকুয়েশন জানি En সমান হচ্ছে -13.6 ডিভাইডেড বাই n স্কয়ার ইন্টু জেড স্কয়ার। কোন অ্যাটমের ক্ষেত্রে বলেছে? হাইড্রোজেন। তাহলে জেড এর মান 1 বাদ দিয়ে দাও এটাকে, তাহলে -13.6 বাই কত নম্বর কক্ষপথ? 3 এর কক্ষপথ, মানে 3 স্কয়ার থেকে নেমে আসছে, এত ইভি পেলে তোমরা। দ্বিতীয় কথা এটাকে তাহলে তুমি করে দাও E3, 3 নম্বর কক্ষপথ থেকে নেমে আসছে, কোথায় নামছে? 1 নম্বর কক্ষপথ। তাহলে E1 সমান কত? -13.6 ইভি বাই তাহলে কত হচ্ছে 1 এর স্কয়ার। বুঝতে পেরেছো আশা করি? কারণ জেড এর মান তো 1, তাহলে 1 নম্বর কক্ষপথে নেমে এসেছে, অতএব শক্তি কতটুকু ছেড়েছে? তাহলে শক্তির পার্থক্য কত? আমরা জানি বেশি থেকে কম বাদ, তাহলে 3 নম্বর কক্ষপথের শক্তি বেশি হয়, 1 নম্বর কক্ষপথের শক্তি কম হয়। তাহলে E3 - E1 সমানই তাহলে কত হচ্ছে? ফোটন শক্তি সমানই তাহলে কত হচ্ছে? h নিউ। আমরা জানি ফোটনের শক্তি হচ্ছে কত? h নিউ। তার মানে কোনো একটা কক্ষপথের ইলেকট্রন যখন হায়ার থেকে লোয়ারে নামবে তখন যতটুকু শক্তি ছাড়ে সেই শক্তিটাই হচ্ছে ফোটন শক্তি। তাহলে E3 থেকে E1 এ নামতে গিয়ে যেটুকু ছেড়েছে, যতটুকু পার্থক্য হয়েছে সেটাই হচ্ছে h নিউ এর মান বা ফোটন শক্তির মান। তাহলে তুমি দেখো এবার, তাহলে ফোটন শক্তি h নিউ সমান E3 - E1 করো, তাহলে E3 এর ভ্যালু কত বলো? -13.6 ডিভাইডেড বাই হচ্ছে তাহলে কত? 9, তাহলে ইভি মাইনাস E1 এর মান কত? মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে? 13.6 ইভি। ঠিক আছে, ইভিটাকে কমন টেনে নাও, ইভিটাকে কমন টানো, h নিউ এর মান ইভি এককে,
তাহলে -13.6 যদি কমন টানো তাহলে তুমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি যদি ভ্যালুতে বার করো, 3 নাম্বার কক্ষপথের জন্য যদি ভ্যালুতে বার করে নাও তাহলে তুমি কত পাবে? একটু তোমরা ক্যালকুলেশনটাকে করে নাও, তাহলে দেখতে পাবে যে তোমরা যদি এমনিতে লসাগু করে ক্যালকুলেশন করো তবুও কিন্তু পাবে 13.6/9 দেখো ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 1.51। তাহলে এটা পাচ্ছ মাইনাস অফ 1.51 ইভি প্লাস 13.6 ইন্টু ইভি। তাহলে 13.6 থেকে 1.51 বাদ দিয়ে দাও, 13.6 মাইনাস তাহলে কত হচ্ছে 1.51, এটা বাদ দিলে তোমরা পাবে 12.09। তাহলে মানটা আসছে 12.09 ইলেকট্রন ভোল্ট। এটা এইচ নিউ এর মান পেলে ওরা বলেছে পোটেনশিয়াল এনার্জি বের করো। তাহলে আমি কোয়ান্টাম মেকানিক্সে পড়িয়ে এসেছি একটা ইকুয়েশন যে ইভি নট ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস কত ছিল বলো তো, এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। তাহলে এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে দেখো ইভি নটের ইকুয়েশন ওরা ভি নটটা চেয়েছে, ইভি নট সমান এইচ নিউ এর মান কত পেলে তুমি? এইচ নিউ এর মান পেলে 12.09 ইভি, 12.009 ইভি মাইনাস ডাব্লিউ নটের মান ওরা কোশ্চেনে দিয়ে দিয়েছে ওয়ার্ক ফাংশন, কোথায় যেন দিয়েছে দেখলাম, ওয়ার্ক ফাংশন হচ্ছে 5.1। তাহলে 5.1 ইভি। তাহলে তুমি দেখো 12.9 থেকে 5.1 বাদ দিয়ে দাও, মাইনাস হচ্ছে কত 5.1, 6.99। তাহলে আমি দেখতে পাচ্ছি কত 6.99 ইভি। তাহলে ইভি নট ইকুয়ালস টু, তাহলে ই কেটে দাও, তাহলে ভি নট ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 6.99 মানে প্রায় হচ্ছে 7 ভোল্ট। কত ভোল্ট পেলাম আমরা? 7 ভোল্ট। তাহলে তুমি দেখো যে এই ইভি নটটাই হচ্ছে এক ধরনের বিভব, তুমি লিখতে পারো এখানে ইভি নট মানে হচ্ছে বিভব। তাহলে তুমি এটা করতে পারো। তাহলে ভি নটের মান কত পেলাম 6.99। তাহলে তোমরা দেখতে পাবে যে এই কোয়েশ্চেনটা জেইই মেন্স 2010 সালে দিয়েছিল। ওদের অপশানগুলো দেখো কত রয়েছে, ওদের অপশানগুলো যদি আমরা দেখি তাহলে একটা দিয়েছে 5.1, একটা দিয়েছে 12.1, আর একটা দিয়েছে 17.2, আর একটা দিয়েছে 7 ভোল্ট। তাহলে 7 ভোল্ট অপশানটা হচ্ছে আমাদের রাইট। ওদের ডি নাম্বার অপশানে সেই অপশানটা দিয়ে দিয়েছে। দেখো কিছুই নেই, যেই মেন্স হোক না কেন বা নিটের এতগুলো কোয়েশ্চেন আমরা করালাম, কোনো কোয়েশ্চেনই কিন্তু তোমাদের অসুবিধে হবে না। 5 দাগের কোয়েশ্চেন আমরা সলভ করলাম। নেক্সট দেখো 6 দাগের কোয়েশ্চেনটা তোমরা স্ক্রিনশট করে নাও। এটা নেক্সট আমরা 6 দাগের কোয়েশ্চেনে যাব। দেখতে পাবে যে কোনো কোয়েশ্চেনই কিন্তু আমাদের এনার্জি থেকে কিন্তু দাঁড়াবে না। আমি যে সূত্রটা বলে দিয়েছি না, সেই সূত্রটা থেকে তুমি যতগুলো ডিটেলে বুঝিয়েছি দেখবে যে সমস্ত ক্যালকুলেশন সমস্ত কিছু তোমাদের কিন্তু সলভ হচ্ছে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইজ -13.6 ইলেকট্রন ভোল্ট। তারপর 6 দাগের কোশ্চেনে বলেছে দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইজ তাহলে কত হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। when its electron is in the first excited state, when its electron কোথায় যাচ্ছে ওরা বলছে is in the first excited state, is in the first excited state, মানে প্রথম উত্তেজিত স্তরে যাচ্ছে। দিয়ে ওরা জানতে চেয়েছে ইটস এক্সাইটেশন এনার্জি কত হবে, মানে বলছে ইটস এক্সাইটেশন এনার্জি ইজ কত। তোমাকে দেখো অপশানগুলো দিয়েছে 10.20, 10.2 ইলেকট্রন ভোল্ট, 0 ইলেকট্রন ভোল্ট, 3.4, 6.8, 3.4 ইলেকট্রন ভোল্ট, 6.8 ইলেকট্রন ভোল্ট। তো বলছে টোটাল এক্সাইটেশন এনার্জি মানে উত্তেজিত শক্তিটা কত, মানে ওরা বলছে কোথায় যাচ্ছে। আগে কোয়েশ্চেনটা পড়ো। কোয়েশ্চেনের ক্ষেত্রে বলছে দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ, মানে হাইড্রোজেনের যে প্রথম কক্ষপথ এটাকে বলা হয় গ্রাউন্ড লেভেল। এই গ্রাউন্ড লেভেলে যে শক্তি আমরা প্রমাণও করলাম কিছুক্ষণ আগে -13.6 ওরা বলেও দিয়েছে। when its electron
ইজ ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট, মানে প্রথম উত্তেজিত স্তর, প্রথম উত্তেজিত মানে 2 নম্বর কক্ষপথ, n ইকুয়ালস টু 2, ইটস এক্সাইটেশন এনার্জি মানে উত্তেজিত শক্তিটা কতটুকু ডিরেক্টলি বের করো। তাহলে En ইকুয়ালস টু, তাহলে আমরা মাইনাস 13.6 ডিভাইডেড বাই n স্কয়ার ইন্টু জেড স্কয়ার, হাইড্রোজেন পরমাণুর জন্য জেড এর মানে 1, তাহলে মাইনাস 13.6 ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে তাহলে কত হবে আমাদের ক্ষেত্রে বলো তো? ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কত রে? ওই n এর মান 2, তাহলে 2 এর স্কয়ার মানে 4, 4 কে ক্যালকুলেশন করলে কত পাবে? 3.4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাইটেড স্টেটের মানটা আমরা পেলাম প্রথম উত্তেজিত স্তরের কত, ওরা কোশ্চেনে কত দিয়েছে, দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইজ এত দিয়েছে, হোয়েন ইটস ইলেকট্রন ইজ ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট ইটস এক্সাইটেশন এনার্জি কত? 3.4 আমাদের অপশানে আসছে, কিন্তু ওরা তো অপশানে মাইনাস দেয়নি, পজিটিভ দিয়েছে এক্সাইটেশন এনার্জিটা। মাইনাস হবে, দেখো এটাই উত্তর হবে, কিন্তু সামনে মাইনাস থাকবে, কারণ এক্সাইটেশন এনার্জিটা কি হবে, যেহেতু উপরে যাচ্ছে শক্তি গ্রহণ করতে হবে, তাহলে শক্তি গ্রহণ করেছে মানে এত পয়েন্ট শক্তিটাকে গ্রহণ করতে হয়েছে। তো এখান থেকে যদি তুমি 13.6 থেকে বাদ দাও তবু তো হবে না, ঠিক আছে, এটাই উত্তর হবে, মাইনাস 3.4 এক্সাইটেশন এনার্জি হবে। তারপরে দেখো একই রকম বাকি কোশ্চেনগুলো রয়েছে। হ্যাঁ, পরের কোশ্চেনটাতে আবার উত্তর ঠিক দিয়েছে, পরের কোশ্চেনটাতে আবার উত্তর কিন্তু ঠিক দিয়েছে। দেখো একই রকম কোশ্চেন তোমাদের দিয়েছে, দ্য টোটাল এনার্জি অফ ইলেকট্রন অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ অ্যাবাউট মাইনাস 3.4। দেখো ওটাতে আবার ঠিক দিয়েছে, মাইনাস 3.4 হবে, তাহলে ইটস কাইনেটিক এনার্জি অফ ইট স্টেট কত হবে? ফার্স্ট এক্সাইটেড স্টেটে এনার্জি দিয়েছে সেম কোশ্চেন, তারপরটা 2005 সালে নিটে দিয়েছিল 6 দাগের কোশ্চেনটা। ওরা বলছে যে প্রথম উত্তেজিত স্তরের এনার্জি যদি মাইনাস 3.4 হয় তাহলে গতিশক্তি কত হবে? তাহলে আমরা জানি এই En এর মানটা তো নেগেটিভ হয়, তাহলে গতিশক্তির মানটা কি হবে? শুধুমাত্র পজিটিভ, তার মানে হচ্ছে 3.4 ইলেকট্রন ভোল্ট। তারপরে কোশ্চেনটাও নিট 2005 সালে দিয়েছে। এতগুলো কোশ্চেন তোমাদেরকে নিটের উপর থেকে করালাম, দেখবে সবগুলো কোশ্চেনই কিন্তু ইজি, কোনো জায়গায় কিন্তু কোশ্চেন ভাইটাল মোড হবে না। তাহলে তোমরা একটু ঠিক করে সচেতন হয়ে যদি কোশ্চেনগুলো সলভ করো বা ঠিকভাবে যদি প্র্যাকটিস রাখো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। লাস্ট একটা টপিকস আছে, সেটা আমি করিয়ে দিয়ে আজকের ক্লাসটাকে একটু শেষ করব। তাহলে দেখো যে যেটা আমরা বের করব সেটা হচ্ছে একটা কোশ্চেন পরীক্ষায় খুবই প্রমাণ আছে, সেটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের যে ভেলোসিটি, খুবই স্টারওয়ালা কোশ্চেন, পরীক্ষায় আসেনি কিন্তু ভালো কোশ্চেন। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের যে ভেলোসিটি, ফার্স্ট অরবাইট এর বেগ কত হবে? না তো বলছে ফার্স্ট অরবাইটের বেগ মানে হচ্ছে v1 বা v, দেখাতে হবে বলছে আলোর গতিবেগের 1/137 অংশ, এই প্রমাণটা করতে হবে। এই প্রমাণটা কিন্তু খুব ভালো প্রমাণ। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখাও যে তার প্রথম অরবাইট বা প্রথম কক্ষপথের যে ভেলোসিটি সেটা হচ্ছে আলোর বেগের 1/137 অংশ, মানে 137 ভাগের 1 ভাগ। এই প্রমাণটা দেখাতে হবে, খুব ইজিলি প্রমাণ। দেখো কিভাবে আমরা করব, কোশ্চেনটা কিন্তু খুবই ভালো। দেখো আমরা জানি Vn তার স্কোয়ার সমান 1/4πε0 ZE স্কোয়ার বাই কত জানো? m ইন্টু Rn। একটা Vn কে এখানে যদি দিয়ে দাও তাহলে 1/4πε0 ZE স্কোয়ার বাই m ইন্টু Vn ইন্টু Rn। তাহলে দেখো Vn ইন্টু Rn, কারণ একটা Vn এর মধ্যে একে দিয়ে দিয়েছি, তাহলে Vn ইন্টু Rn। এবার তোমরা দেখো যে Vn সমান 1/4πε0 ZE স্কোয়ার
জেড এর মানটাকে আমরা 1 বসিয়ে দিই, যেহেতু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বের করছি, তার মানে জেড ইকুয়ালস টু 1 বসিয়ে দাও, তাহলে এই মানটা শুধু এ স্কোয়ার থাকে। জেড ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, হাইড্রোজেনের জন্য 1, এমভিএন আর এন এর মান হচ্ছে এনএইচ বাই 2 পাই, এনএইচ বাই কত 2 পাই। তাহলে তোমরা দেখো যে আমরা দেখতে পেলাম যে NH বাই 2 পাই, কারণ আমরা বোর কোয়ান্টাম তত্ত্বতে পড়ে এসেছি এমভিএন আর এন ইকুয়ালস টু হচ্ছে NH বাই 2 পাই, সে মানটাকে আমরা বসালাম। এবার আমি করলাম কি, ইচ্ছাকৃতভাবে 1/4 পাই এপসিলন নট, উপরে একটা সি ইন্টু ই স্কোয়ার, নিচে একটা সি ইন্টু NH বাই 2 পাই, এটা গুণ করলাম। সি কেটে গেলে আগের লাইনটা পড়ে থাকবে। আমি করলাম কি, সি বাই এন কে কমন টেনে নিলাম। সি বাই এন কমন টানলে 1/4 পাই এপসিলন নট, তাহলে উপরে পড়ে থাকবে ই স্কোয়ার ডিভাইডেড বাই এন চলে গেছে, মানে সি এইচ বাই 2 পাই, এটা পড়ে থাকবে। এবার তোমরা দেখো এই পুরো ভ্যালুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ সি এইচ 2 পাই ইলেকট্রন আয়তন পুরোটা কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে 1/4 পাই এপসিলন নট ই স্কোয়ার বাই সি এইচ বাই, তাহলে কত হচ্ছে 2 পাই। এই পুরো কনস্ট্যান্টটাকে বলা হয় আলফা, তুমি যেটা ধরতে পারো, তবে এর নাম হচ্ছে সমারফেল্ড সূক্ষ্ম ধ্রুবক। এটার বাংলায় নাম হচ্ছে কি, সমারফেল্ড সূক্ষ্ম ধ্রুবক, বা যেটাকে আমরা বলি যে সমারফেল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, ইংরেজিতে বলা হয় কি সমারফেল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, তাহলে এটাকে বলা হয় সমারফেল্ড সূক্ষ্ম ধ্রুবক। এই ভ্যালুটা তোমরা ক্যালকুলেটারে বসালে যেটা দেখতে পাবে প্রায় 1/137 আসবে। কত আসবে, 1/137 ইন্টু সি বাই এন, তাহলে ভিএন ইকুয়ালস টু পেলাম। দেখো তোমাকে কত নাম্বার কক্ষপথে বের করতে বলেছে, ফার্স্ট অরবাইট, তাহলে এন ইকুয়ালস টু 1 হলে কত হবে, এন ইকুয়ালস টু 1 হলে ভি1 ইকুয়ালস টু 1/137 ইন্টু সি, লাইন প্রুভস। তাহলে আমাদের ক্ষেত্রে এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসে, প্রমাণটা কিন্তু খুবই ভালো, পরীক্ষায় আসার মতো, কিন্তু পরীক্ষায় আসেনি। তোমাকে বলবে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে 1 নম্বর কক্ষপথের ভেলোসিটি দেখাও যে আলোর বেগের 1/137 অংশ। এই প্রমাণটা খুবই ভালো। তাহলে আজ আমরা এই পর্যন্তই। তোমরা যদি এরকম টোটাল যে ক্লাসটা তোমরা করলে বা ক্লাস করার পর এরকম হতে পারে যে কোনো একটা জায়গায় স্যার বুঝতে পারিনি বা কোনো একটা জায়গায় যেন একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে এবং জানাবে, তোমাদের মন্তব্যগুলো তোমরা প্রকাশ করবে যে এই জায়গাগুলো স্যার একটু ভালো করে আলোচনা করলে ভালো হতো, বা এই জায়গাগুলো একটু আমাদের ক্লিয়ার হচ্ছে না। যদি তোমাদের কোনো টপিক্সের কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাবে এবং সেটাকে নিয়ে আমি আরও খুব ভালোভাবে সেই কমেন্টটাকে আবার তোমাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা ম্যাথগুলো করবে, যদি কোনো জায়গায় প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবে। এবং এরকম নিয়মিত ভিডিও বা এরকম গুরুত্বপূর্ণ ক্লাস বা ডিটেল আলোচনা যদি তোমরা পেতে চাও, কোনো টপিক্সের প্রয়োজন পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই এইরকম অবশ্যই তোমরা যে এমআর ফিজিক্সকে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে সব জায়গায় ফলো দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ অল।